আমরা এর আগে কতটুকু পড়েছিলাম কারো মনে আছে? লাস্ট হ্যালো, পর্যন্ত সম্ভবত বলছি 65। কারো মনে আছে কতটুকু পর্যন্ত পড়েছিলাম? সমনের আগ পর্যন্ত এগুলো মোটামুটি শেষ করেছিলাম, তো আমরা আজকে আবার এই সমনের জায়গাটা থেকে শুরু করব। তো এই সমন পড়তে হলে যে আমাদের ধারা 68 থেকে যে চ্যাপ্টার গুলো আলোচনা করা হচ্ছে সমন, তারপরে আছে দেখবেন যে ওয়ারেন্ট। তো এই সমনের প্রথম যে 68 ধারা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কথা শোনা যায়? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কথা শোনা যায়? হ্যাঁ, ধন্যবাদ। তো আমরা যেটা বলছিলাম যে এই ধারা 68-তে এই সমনের যে ফর্ম, এই ফর্মের একটা ডুপ্লিকেট কপি থাকবে, সেখানে স্বাক্ষর থাকবে এবং সংশ্লিষ্ট কোর্টের অফিসারের সিল থাকবে। এই তিনটা হচ্ছে কি শব্দ? ডুপ্লিকেট। যে ফর্মের ডুপ্লিকেট কপি, সেটা একটা ডুপ্লিকেট কপি থাকতে হবে, সেখানে সাইন থাকতে হবে কার? যিনি পিও আছেন তার, এবং কোর্টের সিল থাকতে হবে। এটুকু থাকা বাধ্যতামূলক। এই ধারা 68-র সঙ্গে আর একটা শব্দ বললো যে এই যে সমন আমাদের কেন প্রয়োজন। সমন বলতে কেউ কিছু বোঝেন? বলেন তো একটু, সমন অর্থ কি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। সমন অর্থ কি বলেন তো কি একটু? সমন হচ্ছে যে হাজির হওয়ার জন্য নির্দেশ স্যার, আদালত কর্তৃক। আদালত আসামি কর্তৃক হতে পারে। কাউকে হাজির হওয়ার নির্দেশ। এছাড়া আর কিভাবে একজন ব্যক্তিকে আদালত নিয়ে আসতে পারে কোর্টের আন্ডারে, বা কোর্টে হাজির করতে পারে? ওয়ারেন্ট ইস্যু করে স্যার। স্যার, ওয়ারেন্ট ইস্যু করে। সমন্বয়ের মাধ্যমে যদি না আসে স্যার, তারপরে স্যার তারপরে কোর্টের মাধ্যমে স্যার ওয়ারেন্ট হয় স্যার, পর ওয়ারেন্টের এটা মাধ্যমে তো আসে। আছে। ঠিক আছে, এটা আপনারা জানেন প্রত্যেকে। তার মানে দুটি প্রক্রিয়া, এর বাইরে কি আর সুযোগ আছে কোনো আসামিকে কোর্টে আনার, এই সমন অথবা ওয়ারেন্ট ব্যতীত? গ্রেপ্তার করে মনে হয় আদালতে হাজির করেন, ওইটাই মনে হয় স্যার। এটা তো ওয়ারেন্টি হলো। কেন নাই এটা আপনাকে বুঝতে হবে কোথায়? সেকেন্ড শিডিউলটা। এই যে আমরা সবসময় বলছি যে এর সেকেন্ড শিডিউলটাতে স্পষ্ট করে বলে দেওয়া আছে, দেখেন, হয় ওয়ারেন্টের কথা বলা আছে, না হয় সমনের কথা বলা আছে। এই ব্যতীত আর কোনো প্রক্রিয়া আছে? আপনি যে আসামি, আপনাকে আমি কোর্টে নিয়ে আসবো, আর কোনো প্রক্রিয়া আছে? নাই স্যার। আর কোন প্রক্রিয়া আইনে নির্ধারিত আমাদের এই ফৌজদারি কার্যবিধিতে আর কোন নির্ধারিত প্রক্রিয়া নাই। ঠিক আছে, এরকম মাথায় রাখতে হবে যে আমাদের দুইটা প্রক্রিয়ায় একটি ব্যক্তিকে কোর্টের আন্ডারে নিয়ে আসতে পারে আসামিকে, সমন অথবা ওয়ারেন্ট। এখন সমন কিভাবে ইস্যু করবে, এটাই হচ্ছে তার প্রক্রিয়া। এরপরে আবার যখন আমরা যাব, ওয়ারেন্টটা কিভাবে ইস্যু করবে এবং ওয়ারেন্টটা কিভাবে জারি করবে, অর্থাৎ ওয়ারেন্ট দিয়ে একটা ব্যক্তিকে কিভাবে ধরে নিয়ে আসবে, তার প্রক্রিয়াগুলো পরের ধারাগুলোতে আলোচনা করা হচ্ছে। তো এখন যেটা আমরা আলোচনা করছি এটা সমন। একজন বললেন যে সমন মানে হচ্ছে কাউকে কোনো কিছু অবগত করা বা কোর্টে হাজির হওয়ার একটা নির্দেশ প্রদান করা, যে আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি নিজে অথবা আপনার প্রতিনিধির মাধ্যমে এসে কোর্টে হাজির হয়ে আপনি আপনার বক্তব্য পেশ করবেন। এখন বলেন, এই যে সমনটা বললাম যে একটা ফর্ম আছে, এবং এই ফর্মটা এই ফৌজদারি কার্যবিধিতে সুনির্দিষ্ট করে বলা আছে, এটার একটা ডুপ্লিকেট কপি দেয়, এবং এই ডুপ্লিকেট কপিটাই ওই ব্যক্তিকে দেওয়ার জন্য বলা হয়। এখানে স্বাক্ষর করা থাকে, এখানে সিল থাকে। এই সমনটা কে জারি করে, অর্থাৎ কে নিয়ে যাবে আপনার কাছে? আর প্রসেস সার্ভেয়ার। এই শব্দটাই জানতে চাচ্ছিলাম, আদালতের প্রসেস সার্ভার। আচ্ছা ধরেন আদালতের প্রসেস সার্ভার ব্যতীত আমি এটা কি পুলিশের মাধ্যমে বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে দিতে পারি না? জি স্যার, যে থানায় তো ওয়ারেন্টটা থানাতেই যায়, সেখান থেকেই তো পুলিশ আসে। ওয়ারেন্ট তো ভিন্ন বিষয়। আমি ওয়ারেন্ট ব্যতীত, আমি ধরেন পুলিশের সমনটাই আমি মাধ্যমে
স্যার পারবে প্রসেস স্যার। সার্ভারকে না দিয়ে আমি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে আপনার বরাবর পাঠাবো, আমার আইনগত কোনো ত্রুটি হবে কিনা? হবে না স্যার। ফৌজদারিতে স্যার, ফৌজদারিতে হলে জি স্যার, আপনার হবে, পুলিশ হয়তো অন্য করা কোনো যাবে ব্যক্তি। স্যার, অন্য কোনো ব্যক্তির মাধ্যমে তারভাবে সেটা ওয়ারেন্টটা কার্যকর করা যাবে। না, আচ্ছা ওইটা পরের বিষয়, আমি বলেছি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে, অর্থাৎ এই যে বললেন একজন প্রসেস সার্ভার ব্যতীত পুলিশ অফিসার বা সরকার কর্তৃক এ সম্পর্কে প্রণীত বিধি সাপেক্ষে সমন প্রদানকারী আদালতের অফিসার কর্তৃক অথবা কোনো সরকারি কর্মচারীর মাধ্যমে সমন জারি করা যাবে। তার মানে আপনি শুধুমাত্র জানেন যে প্রসেস সার্ভার, আপনাকে প্রশ্নে আসলো যে সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি, প্রসেস সার্ভার শব্দটা নাই, তাহলে কি আপনি প্রশ্নের উত্তর ভুল করে আসবেন? অবশ্যই ভুল করে আসবেন না। এই জন্য কিছু কিছু জায়গা আছে আপনার যে ছোটখাটো এই শব্দগুলো জানতে হবে। প্রসেস সার্ভারের বাইরে ব্যতীত আদালত যদি অন্য কোনো ব্যক্তিকে নির্ধারণ করে এবং এটা যদি আইন দ্বারা বিধিবদ্ধ নির্ধারণকৃত ব্যক্তি হয়, তাহলে অবশ্যই এই ব্যক্তির মাধ্যমেও কি করা যাবে, এই সমনটা জারি করা যাবে। এখন দেখেন ধারা 69, আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আনোয়ার হোসেন, ওনাকে দিয়ে উদাহরণ দিয়ে, যে আনোয়ার হোসেনের ওয়াইফ আনোয়ার হোসেনের বিরুদ্ধে একটা যৌতুক নির্যাতন আইনে মামলা করেছে। আমি আদালত হিসেবে দায়িত্বে ছিলাম, আমি আনোয়ার হোসেনের বিরুদ্ধে একটা বা আনোয়ার হোসেনের প্রতি একটা সমন ইস্যু করেছি। তাহলে আমার কোর্ট থেকে এই সমনটা আমার আদালতের প্রসেস সার্ভার, সাধারণত এটাই নিয়ম, আমার আদালতের প্রসেস সার্ভার নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর কার কাছে নিয়ে যাবে? এই আনোয়ার হোসেনের কাছে নিয়ে যাবে। এখন দেখেন আনোয়ার হোসেন উনি বলল যে ঠিক আছে, আপনি আমার ওয়াইফ মামলা করেছে, আমার কাছে সমন দিতে আসছেন, আমি এই সমনটা রিসিভ করলাম, অর্থাৎ সমনের ব্যাক পেজে স্বাক্ষর করে একটা কপি উনি গ্রহণ করলেন। তাহলে এটা কি এক প্রকার জারি হয়ে গেল না? অর্থাৎ যে ব্যক্তির প্রতি সমন দেওয়া হয়েছিল তিনি গ্রহণ করলেন না? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে কি একটা ডেলিভারি বা টেন্ডারিং এক কপি ব্যাক পেজে সই দিয়ে গ্রহণ করলেন, অর্থাৎ নিজে উনি গ্রহণ করলেন। এটা হচ্ছে কি যথাযথভাবে জারি, অর্থাৎ সঠিক প্রক্রিয়া এটা জারি হলো। এবার দেখেন ধারা 70 ধারা কি বলছে, যে আনোয়ার হোসেনকে এই সমন দেওয়ার জন্য আমার আদালতের প্রসেস সার্ভার বাড়িতে গিয়ে দেখেন আনোয়ার হোসেন নাই। আনোয়ার হোসেন একই পরিবারে বসবাস করেন, তিনি বাবার একমাত্র সন্তান, তার বোন একটা ছিল, বিয়ে হয়ে গেছে, তিনি বাড়িতে বাবা মাকে নিয়ে একসঙ্গে থাকেন, তার বাবা আছেন। তা আনোয়ার হোসেনকে যে খোঁজ করলেন, আনোয়ার হোসেন কোথায়, উনি বললেন যে কাজে গেছে, বাইরে গেছে, বা এক সপ্তাহ দেরি হবে ফিরতে, তাকে পাওয়া যাবে না। তখন আমার প্রসেস সার্ভার করলেন কি, এই আনোয়ার হোসেনের পিতাকে এই সমনের কপিটা বুঝিয়ে দিলেন এবং স্থানীয় দুইজন মোকাবেলা সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করলেন, যাদের সামনে এই আনোয়ার হোসেনের পিতাকে এই সমনের কপিটা বুঝিয়ে দিলেন। তাহলে দেখেন আমি একটা কিন্তু শব্দ বলেছি যে আনোয়ার হোসেনের পিতা একজন বয়স্ক পুরুষ মেম্বার। তাহলে কি হলো, সংশ্লিষ্ট ব্যক্তিকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে তার পরিবর্তে এই 70 ধারার বিধান অনুযায়ী কে গ্রহণ করবেন? একজন বয়স্ক মহিলা, একজন বয়স্ক পুরুষ মেম্বার, যে কোনো পুরুষ মেম্বার। একজন বয়স্ক সবার প্রাপ্তবয়স্ক পুরুষের সহ। প্রাপ্তবয়স্ক। এই শব্দটা প্রতিনিধি হিসাবে বয়স্ক পুরুষ, প্রতিনিধি হিসাবে। বয়স্ক পুরুষ। জি স্যার, ভেরি গুড। বয়স্ক পুরুষ মানে প্রতিনিধি হিসেবে। হ্যাঁ, প্রতিনিধি হিসেবে। তাহলে দুই রকম প্রক্রিয়া জারি হয়ে গেল। একটা কি আনোয়ার হোসেন নিজে গ্রহণ করেছেন, একরকম জারি, যেটা যথাযথ প্রক্রিয়ায় জারি করা হলো। আর এটাও এক প্রকার জারি হলো যে উনি খুঁজে পান নাই উনাকে, উনার পরিবারের বয়স্ক পুরুষ মেম্বার গ্রহণ করেছেন। তার মানে কি কোনো ধরনের মহিলা গ্রহণ করতে পারছেন না। এটা হলো 2 নাম্বার প্রক্রিয়া গেল। এবার আসছে 3 নাম্বার প্রক্রিয়া। দেখেন 3 নাম্বার প্রক্রিয়াটা কিরকম, যে আনোয়ার হোসেনও নাই বাড়িতে, তার পিতাও নাই বাড়িতে, তার মায়ের কাছে কি দিতে পারবে? না স্যার। তাহলে কি করব আমি? হ্যাঁ, আমি এবার করছি কি, আমাদের প্রফেসর যেটা করেন, উনি করলেন কি, ওই উনার বাড়ির সদর দরজায় যে জায়গাটা সুস্পষ্ট ভাবে বাইরে থেকে দেখা যায় এরকম একটা জায়গায় একটা কি করে দিবেন, লটকিয়ে দিবেন, একটা কপি ওখানে লটকিয়ে দিবেন যে আপনার বিরুদ্ধে এত ধারার এই মামলা আছে, অর্থাৎ সমনের যে লটকানো ফর্মটা থাকবে, পূরণ করা আছে সেই লটকায় থাকবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি লটকান জারি। তাহলে আমরা প্রথমটা পেয়েছি যথাযথ জারি, অর্থাৎ উনি নিজে গ্রহণ করেছেন আনোয়ার হোসেন। দ্বিতীয় নাম্বারটা পেলাম আনোয়ার হোসেনের পিতা গ্রহণ করেছেন, বয়স্ক পুরুষ মেম্বার, এটাও জারি হিসেবে গণ্য হবে। 3 নাম্বারটা পড়লাম যে যেটা লটকান জারি, এটাও আইন সিদ্ধ এবং এটাও জারি হিসেবে গণ্য হবে। কি বোঝা যাচ্ছে? জি স্যার।
এখন ধরেন যে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না, ওনার নাম ঠিকানায় সঠিক নাই, তাহলে কি করবেন? গরজারি স্যার। ফেরত আসবে স্যার সময়। রাখতে হবে। একটু একটু পর আছে, আমি বিকল্প পদ্ধতি আছে, ডাকযোগেও পাঠানো যায় এরকম বলছি। হ্যাঁ কি বলছিলেন যেন, সেটা কি স্যার ফেরত গরজারি, আসবে তাই স্যার, তো? ফেরত আসবে। তার মানে কি ওই সমনটা আনোয়ার হোসেন আমার যে প্রসেস সার্ভার নিয়ে গিয়েছিলেন, উনি একটা রিপোর্ট লিখবেন, রিপোর্ট লিখে বলবেন যে এই যে মামলাতে যে ঠিকানা উল্লেখ করা হয়েছিল বা সমনে যে উল্লেখিত ঠিকানা, সেই উল্লেখিত ঠিকানা কি পাওয়া যায় নাই, সঠিক ঠিকানা নয়, এখানে এরকম ব্যক্তি বসবাস করে না। উনি তখন এটি পক্ষকে আদালত নির্দেশ দিবেন, আবার বাদী পক্ষকে নির্দেশ দিবেন যে সঠিক ঠিকানাটা দাখিল করার জন্য। উনি সঠিক ঠিকানা দাখিল করলে আবার পুনরায় একই প্রক্রিয়ায় এর সমনটা ইস্যু করা হবে এবং প্রসেস সার্ভার সঠিক ঠিকানা নিয়ে হাজির হবেন। আপাতত এটুকু আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এরপরে আসছে 72 ধারা। 72 ধারার শব্দের মূল বক্তব্য হচ্ছে, এগুলো একদম ছোট ছোট করে পড়বো, যে যদি একজন সরকারি কর্মচারী হয়, ধরেন যে একজন ব্যাংকের একজন কর্মকর্তার বিরুদ্ধে একটা এরকম মামলা হয়েছে, তার বিরুদ্ধে সমন ইস্যু হয়েছে, তাহলে এই সমনটা কার বরাবর যাবে বলেন তো? প্রধান, হেড অফ দা, যে প্রধান হেড অফ তার দ্য কাছে অফিস, যাবে। ইংরেজি শব্দটাই মনে রাখবেন, অর্থাৎ হেড অফ দ্য অফিস, অফিসের যিনি প্রধান, উনার বরাবর কি হবে, এই সমনটা জারি করার জন্য যাবেন। এরপরে আসছে 73 ধারা। 73 ধারা বলছে যে লোকাল জুরিসডিকশনের বাইরে যদি হয়, যে এই যে ধরেন যে আমি একটা জেলায় কাজ করি, আমার জেলার মামলা, কিন্তু মামলাটার যে ঠিকানা আছে এই ঠিকানা হচ্ছে বাইরের জেলা, ধরেন আমি যদি উদাহরণ দিই দিনাজপুর জেলার, এক্ষেত্রে এই সমনটা জারি করবে কে? দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেট স্যার। এই শব্দটা জানতে যাচ্ছিলাম, যে এই লোকাল, অর্থাৎ উনি যে লোকাল জুরিসডিকশনের ম্যাজিস্ট্রেট আছে, উনি তো আর নিজে যাবেন না, উনার যারা এই প্রসেস সার্ভার আছেন তারাই কি করবেন, এটা জারি করে নিয়ে আসবেন। অর্থাৎ ধরেন কেউ একজন, একটু বলেন যে আপনার বাড়ি কোথায়? এই মিজানুর রহমান, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? স্যার আমার বাড়ি ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। তাহলে ঠাকুরগাঁয়ে মিজান একটা মামলা করলেন, যে আসামির বাড়ি হচ্ছে দিনাজপুর, তাহলে উনি সমনটা কোর্টে দাখিল করার পর আমরা করব কি, এই সমনটা ডাকের মাধ্যমে দিনাজপুরে প্রেরণ করব, এবং দিনাজপুরের কোথায় প্রেরণ করব, ওই লোকাল ম্যাজিস্ট্রেটের বরাবর আমরা প্রেরণ করব। ওই লোকাল ম্যাজিস্ট্রেট এই প্রসেস সার্ভারের মাধ্যমে কি করবেন, ওটা জারি করিয়ে এনে আবার ঠাকুরগাঁয়ে ওটা ফেরত প্রদান করবেন। এই প্রক্রিয়ায় এটা জারি করা হয়ে থাকে, এটাই বলছে 73 ধারা। তো এই ছিল মোটামুটি সমন সংক্রান্ত। বলেন। তাই এই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে কতদিন সময় লাগতে পারে? এটা নির্ধারিত আইনে নির্ধারিত কোনো সময় সীমা বেঁধে দেওয়া নাই। অনেক সময় দেখা যায় যে দীর্ঘ সময়ও লেগে যায়, সঠিক ঠিকানা পাওয়া যায় না, অথবা এই নির্দিষ্ট ডাকে সময় মতো পৌঁছায় না, এটা বিভিন্ন রকম জটিলতা থাকে। স্যার সেক্ষেত্রে কি এখানে কেউ ব্যক্তিগতভাবে সমন প্রদান করার জন্য দায়িত্ব নিতে পারে? না, কোনো সুযোগ নেই, আচ্ছা। কোনো সুযোগ নেই। সর্বোচ্চ কোনটুকু ব্যক্তিগতভাবে করা যেতে পারে, এই যে ডাকের মাধ্যমে যে দিনাজপুরে পৌঁছাবো, এইটুকু হয়তো দিনাজপুরের অফিসে হাতে হাতে পৌঁছে দেওয়া যেতে পারে। এর বাইরে যে ব্যক্তিগতভাবে জারি করা এনে দিয়ে দিব, এই প্রক্রিয়ায় কোনোভাবে সুযোগ নেই। কেমন? ডাকযোগে হলে তো ব্যক্তিগত হচ্ছে না, সেটা তো অফিসিয়াল একটা ভাবে হচ্ছে বা আইনি হ্যাঁ, প্রক্রিয়ার মাধ্যমে। সেটা অবশ্যই কিনা, যদি এরকম হয়, এটা অনেক অনেক এটুকু আপনাদের আর কি শেখাবো, এরকম যদি হয়, এটা কেন শব্দটা বললাম যে ব্যক্তিগত ভাবে, এই মিজানুর রহমান ঠাকুরগাঁয়ে সমনটা দাখিল করলেন আদালতে, ধরেন যে আপনি আদালতে এগুলো কারা মেনটেন করে, আমাদের যারা অফিস সহায়ক আছেন বা পেশকার আছেন তারা মেনটেন করেন। পেশকার করেন কি, এটা কোথায় দিবেন, নেজারত শাখায় দেয়। আমাদের প্রত্যেকটা দেখবেন যে একটা নেজারত বা নাজির খানা আছে, নাজির শাখা আছে। এই নেজারত শাখায় দেওয়ার পরে নেজারত শাখা এটা জিইপি করে দেয়। কোথায় জিইপি করবেন?
দিনাজপুরের ম্যাজিস্ট্রেসি নিয়ারত শাখা বরাবর। ওখানকার আবার নাজির এটা রিসিভ করবেন। রিসিভ করার পরে উনি এটা সংশ্লিষ্ট একজন প্রসেস সার্ভারকে দায়িত্ব দিবেন। এই প্রসেস সার্ভার কি করবেন, ওইটা আমাদের যেভাবে অ্যাজ ইউজুয়াল, এই যে আমরা বললাম যে ওই ব্যক্তির কাছে যাবেন, অথবা তার পুরুষ মেম্বারকে দিবেন, অথবা তার যদি কেউ না থাকে লোডকে জারি করিয়ে এই রিপোর্টটা দাখিল করবেন। রিপোর্টটা দাখিল করার পরে দিনাজপুরের নেয়রত শাখা থেকে আবার জিইপির মাধ্যমে কোথায় আসবেন, এই ঠাকুরগাঁয়ে আসবেন। যদি এখন কেউ বলে যে আমরা জারি করায়ে হাতে হাতে এনে এটা দাখিল করব, এটুকু হয়তো সুযোগ আছে। কিন্তু আপনি যেটা বললেন যে প্রসেস সার্ভার ব্যতীত আমি নিজে গিয়ে ওই বাড়িতে চলে গেলাম, এরকম ভাবে কোনো সুযোগ নেই। স্যার একটা ঘটনা হয়েছে, মানে একটা মামলা আসছে, হ্যাঁ, সে মামলাটা এরকম যে তার হাজবেন্ড হচ্ছে মহিলাকে ডিভোর্স করছে। এখন হচ্ছে তিনি যে অ্যাডভোকেটের কাছ থেকে গেছেন, তিনি হচ্ছে ডেটটা হচ্ছে 3 মাস পরে দিচ্ছেন, হ্যাঁ, মানে যৌতুকের মামলা করছে। যৌতুকের হ্যাঁ মামলা করে হ্যাঁ শুনানি ডেটটা 3 মাস পরে দিছে। সে জিজ্ঞাসা করছে যে 3 মাস পরে ডেট কেন, তো বলছে যে অন্য ডিস্ট্রিক্টে যেহেতু সমনটা তো জারি হইতে সময় লাগবে, কিন্তু 3 মাস পার হয়ে গেলে তো আইন অনুযায়ী তো তার হতেছে ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে। তখন তো ওই মহিলা কোনো প্রতিকার পাবে না। উনি চাচ্ছে যে তাকে হতেছে যে একটু অ্যারেস্ট করায়, ভয় দেখায়, মানে সংসারটা সে করতে যাচ্ছে। যেহেতু সে সরকারি চাকরি করে, তো সে ডিপার্টমেন্টে জানাইছে। এখন ডিপার্টমেন্ট বলছে যে আপনি আইনগত ব্যবস্থা নেন, তারপরে তার দাখিল করলে আমরা হচ্ছে ডিপার্টমেন্টাল প্রসিডিউর আমরা নিব। সে আর কি মূলত তাকে ভয় দেখায় হচ্ছে করতে যাচ্ছে। কিন্তু এখন যখন 3 মাস পরে যখন সমন জারি হবে, বা 3 মাস পরে যখন ডেট পড়বে, তখন তো অলরেডি তার ডিভোর্সটা কার্যকর হয়ে যাবে। তখন তো আর তার কোনো লাভ হচ্ছে না। তখন এই সময় তার করণীয়টা কি? মানে এক্ষেত্রে কোনো সুযোগ নেই। আইনের ব্যত্যয় ঘটিয়ে যখন সমন একবার ইস্যু হবে, সমন জারি না করিয়ে এনে ওয়ারেন্ট দাখিল করা বা ওয়ারেন্ট করানোর কোনো সুযোগ নেই। কেমন, সমনটা প্রসেসটা ফলো আপ হয়ে আসতে হবে। এবং নির্ধারিত যে সময় দিয়ে, ধরেন যে মামলাটা আপনি তাহলে কি ধরেই নিচ্ছেন যে ঘটনা সত্য, আপনি তো বাদী, আপনার ঘটনা সত্য, আপনি এটা বলবেনই। আদালত তো আপনার মামলা তদন্তও দিতে পারতো। অপরাধটা আমলে না নিয়ে আপনার তো মামলা, যৌতুক মামলা তদন্তও দিতে পারতো। যদি তদন্ত দিত, সেক্ষেত্রে কি আপনার এই ডিভোর্স তো যে কোনো সময় যে কোনো ব্যক্তি যে কাউকে দিতে পারে। এটা তো রাষ্ট্রীয় আইনে সুযোগ করে দেওয়া আছে, বা আমাদের শরিয়া আইনে সুযোগ করা আছে। শুধুমাত্র এই গ্রাউন্ডেই যে তাকে ওয়ারেন্ট দিতে হবে, তার ডিভোর্স কার্যকর হয়ে যাবে, এই জন্য এটা কোনোভাবেই সুযোগ নাই। কেমন, জি স্যার, ঠিক আছে। এটা আলাদা বিষয়, ডিভোর্স কার্যকর হয়ে যাবে, ওইটা আলাদা বিষয়। আর মামলার প্রেক্ষাপট, মামলা আপনি যৌতুক দাবি করেছেন কি করেন নাই, অথবা যৌতুক নিয়েছেন কি নেন নাই, এটাই বিচার্য বিষয়। ওখানে ডিভোর্স ডাজেন্ট ম্যাটার। কিন্তু এখানে স্যার যৌতুকটা হচ্ছে মুখ্য বিষয় ছিল না। মুখ্য বিষয় হচ্ছে যে ওই তাহলে কি ভদ্রলোককে ভয় অ্যাডমিট করলেন, দেখায় আর দাঁড়ান কি। তাহলে, তাহলে কি অ্যাডমিট করলেন? অ্যাডমিট করছেন যে আমাদের প্রেক্ষাপটে যৌতুক ডাজেন্ট ম্যাটার। ও যেহেতু আমাকে ডিভোর্স দিয়েছে, ওকে মামলা করে ডিভোর্সটা ঠেকাইতে হবে, এই তো। জি, এইটাই হচ্ছে মহিলার, তাহলে মানে তো হলো না। মহিলার আইনজীবী যেটা তাকে আইন বুঝাইছে সেটা তাই। আইন তো আইন তো সেটা বলে না। আইন বলেছে কি, আপনি যৌতুক দাবি করলে আপনার শাস্তি হবে, যৌতুক নিলে আপনার শাস্তি হবে। ডিভোর্স দেওয়ার জন্য তো কোনো শাস্তির ব্যবস্থা নাই। হ্যাঁ, ডিভোর্স দেওয়ার জন্য শাস্তির ব্যবস্থা কোথায়? যদি আপনি মেয়েকে এবং ওই চেয়ারম্যানের বরাবর কি না পাঠান, আপনি ডিভোর্সের কপি না পাঠান, সেখানে আপনার শাস্তির ব্যবস্থা বলা আছে। কিন্তু ডিভোর্স যদি আমি আমার ওয়াইফকে ডিভোর্স দেই, এই ডিভোর্স দেওয়ার জন্য তো আমার শাস্তির বলা নাই। কোথাও কোনো আইনে কি বলা আছে যে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে পারবো না? কিন্তু আমি যদি কপি না দেই, আমি যদি গোপন রেখে ডিভোর্স দেই, এবং এটা যদি প্রমাণ হয় যে আমি তাকে কপি দেই নাই, সে কপি পায় নাই, তাহলে আমার কিসের ব্যবস্থা আছে? আমার শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু এর অর্থ এই নয় যে ডিভোর্স হবে না। এটা কোনো আইনে কোথাও শব্দ বলা নাই। কেমন, একটু দেখবেন এটা, ওগুলো পারিবারিক আইনগুলো একটু দেখবেন। তার কারো কিছু এই বিষয়ে, আর কারো কিছু? তাহলে দেখেন, আমরা সমন বিষয়ে জানলাম। এর পরের প্রক্রিয়াটাই হচ্ছে ওয়ারেন্ট। এই ওয়ারেন্ট থেকে যদি প্রশ্ন আসে, এখানে একটা এই 75 ধারায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সুযোগ আছে। আমরা এই লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে সবসময় প্রচলিত একটা শব্দ দেখবেন, যে হয় বাংলায় বলে গ্রেপ্তারি পরোয়ানা, অথবা ইংরেজিতে আমরা বলছি WA, অর্থাৎ হচ্ছে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, WA ক্যাপিটাল লেটার। তো এই WA তে কার স্বাক্ষর থাকে? সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবেন। প্রশ্ন এখানে আসবে না। যদি প্রশ্ন আসে, প্রশ্ন আসতে পারে এরকম, যে একটা ওয়ারেন্ট কতক্ষণ কার্যকর থাকে, বা একটা ওয়ারেন্টের মেয়াদ কতটুকু।
কে একজন বলেন একটা ওয়ারেন্টের মেয়াদ কতটুকু, মানে বলবৎ থাকে কতক্ষণ? কার্যকর না হওয়া পর্যন্ত স্যার। আর একটা শব্দ আছে, একটা পেরে গেছেন, একটা অংশ পেরে গেছেন, আর একটা বাতিল শব্দ আছে। বাতিল না হওয়া পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত ওয়ারেন্ট ইস্যুকারী কর্মকর্তা ওই ওয়ারেন্টটা বাতিল করছেন ততক্ষণ তার পর্যন্ত। মানে দুজনেরটা যদি এখন অ্যাড করি তাহলে এটার পরিপূর্ণ উত্তর চলে আসছে যে হয় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ওয়ারেন্টটা বাতিল করবে, না হয় সংশ্লিষ্ট ওয়ারেন্টটা পুলিশ অফিসার কি করেছেন, কার্যকর করেছেন। এই বাতিল আর কার্যকর শব্দটা বুঝতে হলে একটু এভাবে যদি বলি যে ধরেন যে এই আলমগীর খানকে ধরার জন্য আমি একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছি দিনাজপুর থানার সদর ওসির বরাবর। সদর ওসি থানায় এটা রিসিভ করার পরে এই আলমগীর খানকে উনি ধরে ফেলেছেন, তাহলে ওয়ারেন্ট কি কার্যকর করা শেষ? এই কি বোঝা যাচ্ছে? ওয়ারেন্ট কার্যকর হয়ে গেল না? এরপরে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে দেখেন বাতিল, অথবা কি হয়েছে এই আলমগীর খান কোর্টে হাজির হয়ে উনি জামিন লাভ করেছেন। তখন কোর্ট কি করেছে, ওয়ারেন্টটা রিকল একটা যারা যাতায়াত করেন, এই মিউট রাখবেন, যারা কোর্টে যাতায়াত করেন তারা একটু খেয়াল করে দেখবেন যে এই শব্দগুলো বহুল প্রচলিত, রিকল। অর্থাৎ আলমগীর খান কোর্টে দাঁড়ায় উনি ওয়ারেন্টের খবর পেয়ে কোর্টে এসে সারেন্ডার করেন, সারেন্ডার করার পর কোর্ট থেকে ওনাকে জামিন মঞ্জুর করা হয়। জামিন মঞ্জুর করার যখন হয় তখন কি করেছেন, কোর্ট ওই ওয়ারেন্টটাকে রিকল করেছেন, তার মানে কি ওয়ারেন্টটাকে বাতিল ঘোষণা করা হয়ে গেছে। তাহলে এই দুইটা প্রক্রিয়ায় একটা ওয়ারেন্ট হয় কার্যকর হবে অথবা বাতিল হবে। এই শব্দটা এই ৭৫ ধারা খুবই গুরুত্বপূর্ণ, একটু নোট রাখবেন। এরপরে আসছে ৭৬ ধারায়, ছোট্ট একটু করে আমরা পড়বো। একটা ৭৬ ধারা বলছে যে আদালত জামানত গ্রহণের নির্দেশ প্রদান করতে পারেন। কাকে জামানত হিসেবে নির্দেশ গ্রহণ করতে পারেন? যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার যে পরোয়ানা জারি করছে সেই আদালত যদি ওই ওয়ারেন্টের পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে যদি উল্লেখ করে দেয় যে এই ব্যক্তিকে যে ওয়ারেন্ট তামিল করছেন এই তামিল করে ব্যক্তির কাছে উনি যদি জামানত প্রদান করেন তাহলে কি করবেন, ওইখান থেকেই তাকে জামানত প্রদানের মাধ্যমে মুক্ত করে দিতে পারবেন। বিষয়টা এরকম যে আমি এই আলমগীর খানকে ধরার জন্য ওই যে সদর ওসি দিনাজপুরকে যে নির্দেশ দিয়েছিলাম, ওয়ারেন্ট দিয়েছিলাম, কিন্তু ওয়ারেন্টের পেছনে আমি পৃষ্ঠাঙ্কন করে তাকে জামানত গ্রহণের কিন্তু নির্দেশ প্রদান করা যদি থাকে আমার, তাহলে সদর ওসি কি করতে পারবেন, ওই ব্যক্তিকে যখন গ্রেপ্তার করে নিয়ে আসছেন তখন ওনাকে বলতে পারবেন যে অমুক তারিখে কোর্টে তোমার দিন ধার্য আছে, তুমি ওই তারিখে নির্ধারিত তারিখে তুমি হাজির থাকবা, যদি তুমি এই মর্মে আমার কাছে মুচলেকা দাও তাহলে আমি কি করব, তোমাকে এখান থেকে রিলিজ করে দিব এবং তুমি সংশ্লিষ্ট ডেটে ওখানে কি করবে, হাজির থাকবে। তার মানে একটা ওয়ারেন্টে কি থাকলো, সরাসরি গ্রেপ্তার করে পুলিশ তাকে আদালতে নিয়ে আসছে। আর যখন কোনো ওয়ারেন্টের ব্যাক পেজে অর্থাৎ পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে যদি জামানত প্রদানের নির্দেশ প্রদান করা থাকে তখন ওই নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্ট তামিলকারী ব্যক্তি সেটা প্রতিপালন করবেন মাত্র। এটা এটা তেমন গুরুত্বপূর্ণ না, তারপরে একটু যেহেতু আমরা প্রত্যেকটা ধারা একটু করে পড়ছি এই কারণে এটা নোট রাখা। এরপরে আসছে ধারা ৭৭, যে কার প্রতি ওয়ারেন্টটা, ইংরেজিতে শব্দটা বলছে যে ওয়ারেন্টস টু হোম ডিরেক্টেড, অর্থাৎ এই ওয়ারেন্টটা কার কাছে দিব আমরা। এখানেও দেখেন আইনের ভাষায় যদি বলি আমরা সাধারণ প্রক্রিয়ায় জানি পুলিশ অফিসার এই ওয়ারেন্টটা তামিল করে থাকে। আমি যদি পুলিশকে না দিয়ে আমি যদি মনে করি যে এই অপূর্ব সরকার আমার এখানে ক্লাস করছেন, উনার যে এখানে বাড়ি ওই এলাকার একটা আসামি আছে, আমি যদি মনে করি যে অপূর্ব সরকারকে দিয়ে এই ওয়ারেন্টটা তামিল করাবো, এই অপূর্ব সরকারকে কি দায়িত্ব দেওয়া যাবে আইন অনুযায়ী? যাবে স্যার। ভেরি গুড, তো আপনারা তো সবই পারেন দেখি। হ্যাঁ আসলেই আইন অনুযায়ী যাবে। কোন ধারার ক্ষমতা বলে? এই ৭৭ ধারার ক্ষমতা বলে। শুধু যে পুলিশ অফিসারই ওয়ারেন্ট তামিল করবে এমন না, আদালত যদি নির্ধারিত কোনো ব্যক্তিকে, এই জন্য দেখবেন যদি কারো ওয়ারেন্ট ফর্মটা দেখার সুযোগ হয়ে থাকে, ওয়ারেন্ট ফর্মটা খুললেই দেখবেন ওখানে একটা শব্দ থাকে প্রতি।
অর্থাৎ কার প্রতি নির্দেশনা দিচ্ছেন। ওই প্রতির ঘরে যদি কোনো ব্যক্তিকে উল্লেখ করে দেন, তাহলে ওই ব্যক্তি হচ্ছে ওয়ারেন্ট তামিলকারী অফিসার, অর্থাৎ উনি ওয়ারেন্টটা নিয়ে যাবেন এক্সিকিউট করার জন্য। তো সেই জায়গায় যদি আমি অপূর্ব সরকারের নাম লিখি, তাহলে অপূর্ব সরকার পারবে। তা আমরা বা সাধারণত বা আমাদের কাস্টম অনুযায়ী বা আইনের যেখানে মূল স্পিরিট অনুযায়ী আমরা পুলিশকে দিয়েই এটা কার্যকর করে থাকি। এই জন্য দেখবেন ওই প্রতির ঘরে অফিসার ইনচার্জ সংশ্লিষ্ট থানার নাম আমরা লিখে দিই। এরপর দেখেন ৭৯ ধারা। ৭৯ ধারায় বলছে যার নামে এনড্রোস করা থাকবে। এটা থেকে কি বুঝলাম আমরা? এই যে একটা ছোট্ট একটা শব্দ বললাম যে যার নামে এনড্রোস করা, আমার নোটগুলোতে এইভাবেই ছোট ছোট শব্দ দেওয়া। তার মানে থানার অফিসার ইনচার্জ পাইলো, অফিসার ইনচার্জ পাওয়ার পর অফিসার ইনচার্জের নামে তো ধরেন যে এতগুলো মামলা, প্রত্যেকটা কি অফিসার ইনচার্জ নিজে কার্যকর করতে পারবে? বলেন, অফিসার ইনচার্জের দ্বারা কি সম্ভব এতগুলো মামলার ওয়ারেন্ট এক্সিকিউট করা? হতে পারে স্যার। আসলেই সম্ভব না। উনি তখন কি করেন দেখেন, উনার যে অফিসার আছে উনার অধীনস্থ, উনাদের প্রত্যেকের নামে একটা দুইটা অর্থাৎ প্রপোর্শনেটলি ডিস্ট্রিবিউট করে দেন উনি। এই জন্য বলছি যে যার নামে এনড্রোস। এই জন্য থানায় দেখবেন যে একজন ওয়ারেন্ট তামিলকারী অফিসার থাকে না? একটু খোঁজ নেবেন, যদি থানায় লোকজন থাকে কেউ একটু খোঁজ নেবেন। এবং প্রত্যেক অফিসারের নামে একটা দুইটো তিনটা অর্থাৎ যে পরিমাণ ওয়ারেন্ট আসে ওই অনুযায়ী কি দেওয়া থাকে, ওয়ারেন্ট এনড্রোস করে দেওয়া থাকে। যে মিস্টার করিম সাব ইন্সপেক্টর এই ওয়ারেন্ট এক্সিকিউট করবে, মিস্টার রহিম সাব ইন্সপেক্টর এই ওয়ারেন্ট এক্সিকিউট করবেন, এইভাবে উনি নির্দেশনা দেওয়া থাকবেন। এই জন্য যদি কখনো কারো সুযোগ থাকে কোর্টে ওয়ারেন্ট তামিলকারী একটা ওয়ারেন্ট দেখার সুযোগ হয়, সেখানে দেখবেন তামিলকারী অফিসারের নাম সুস্পষ্ট করে নাম সিল স্বাক্ষর দেওয়া থাকে। এরপর দেখেন ৮০ ধারা। এই ৮০ ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। যে আপনারা বাংলা সিনেমা দেখেছেন, যখন পুলিশ কাউকে ধরতে আসতো তখন কি বলতো, যে আমার নামে ওয়ারেন্ট আছে কিনা দেখান, বলে না? জি স্যার। যে আমার নামে ওয়ারেন্ট হয়েছে কিনা আগে দেখান, যদি দেখাতে পারেন তাহলে আমাকে গ্রেপ্তার করতে পারবেন, আদারওয়াইজ গ্রেপ্তার করার সুযোগ নাই। এই ৮০ ধারার ক্ষমতা বলেই আমরা বলে থাকি কি, যে আমার নামে আমাকে যে ধৃত করতে আসছেন, আমার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা এটা দেখান। এটা পাবলিক ডিমান্ড করতে পারে। ৮০ ধারার মূল বক্তব্য হচ্ছে এইটা। এরপরে আসছে ৮১ ধারা। এটা গুরুত্বপূর্ণ। ৮১ ধারার সঙ্গে কারো কাছে যদি বই থাকে হাতের কাছে, ৮১ ধারার সঙ্গে আমরা ৬১ ধারাকে একটু রিলেট করে পড়বো। ৮১ ধারার মূল বক্তব্য হচ্ছে যে ব্যক্তির নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল সেই ব্যক্তিকে যদি পুলিশ ধৃত করে, তাহলে কোর্টের কাছে কত ঘন্টা পর প্রডিউস করবে বলেন তো? 24 ঘন্টা 24 ঘন্টা স্যার। প্রশ্ন ভালো করে 24 বোঝেন। আমি বলছি যে এই যে আনোয়ার হোসেন বা আলমগীর খানের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু ছিল, আলমগীর খানকে পুলিশ ওয়ারেন্ট বলে ধৃত করেছে, ওয়ারেন্ট দিয়ে ধৃত করেছেন। সেক্ষেত্রে কত ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে? স্যার এখানে কোনো সময়সীমা নেই, অনতি বিলম্বে স্যার কোর্টে প্রেরণ করতে হবে। কে বললো এটা? রাসেল রানা? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই বিষয়টা জানতে চাচ্ছিলাম। দেখেন, এবার আমরা একটু প্রিভিয়াস প্রশ্নে যাই। আপনাদের যাদের কনফিউশন ছিল এই কনফিউশনটা দূর হবে। প্রিভিয়াস প্রশ্নে এটা 2012 এবং 2023 সালে দুইটা প্রশ্ন আসছে এরকম। প্রশ্নটা ছিল, আগে বোঝেন ভালো করে, যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারকৃত বলেছে, কিন্তু দেখেন আমি কিন্তু বলিনি যে গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে ধৃত, এটা বলিনি। গ্রেপ্তারকৃত অর্থাৎ আপনি মারামারি করেছেন, আমলযোগ্য অপরাধের অপরাধ, এরকম যদি অপরাধের কারণে কাউকে ধরে সেটাকে বলছে গ্রেপ্তারকৃত। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে অর্থাৎ আদালতে উপস্থাপনের আগে কত ঘন্টা পুলিশ হেফাজতে রাখা যায়? ধারা 61 অনুযায়ী 24 ঘন্টা। এবার কি বুঝছেন? আমলযোগ্য অপরাধ যদি হয় সেক্ষেত্রে 24 ঘন্টা 2012 সালে প্রশ্ন আসছে। এবার দেখেন এর সঙ্গে একটু মিলাই পড়ি 81 ধারার কি পার্থক্যটা তাহলে। গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে পুলিশ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে তাকে আদালতে হাজির করতে হবে অনাবশ্যক বিলম্ব ছাড়া। এখানেও তো 24 ঘন্টা দিয়েছিল। আপনি কি 24 ঘন্টা দিলে উত্তর সঠিক না ভুল? ভুল হবে স্যার।
এবার কি পার্থক্য বোঝা লাঠি যাচ্ছে দ্বারা সবাই? ধরে ফেলবে। পার্থক্য কি বোঝা গেল? যে এই 61 ধারা এবং হচ্ছে 81 ধারা একটু নোট নেন বা পাশে লিখে রাখেন। 61 আর 81-র মধ্যে মিল আছে, দুটাতেই বলছে যে কোর্টে প্রডিউস করতে হবে আসামিকে ধৃত করার পরপরই। কিন্তু 61-র ক্ষেত্রে বললো যে আপনি 24 ঘন্টা পুলিশ হেফাজতে রাখতে পারবেন। কেন? কারণ তাকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন, তদন্ত কার্যক্রম করবেন। কিন্তু যখন আপনাকে ওয়ারেন্ট বলে আপনি যখন কাউকে ধৃত করছেন, এখানে কি তদন্তের কোনো প্রয়োজন আছে? এই বলেন, আপনাকে ধৃত করে নিয়ে আসতে বলেছে, আপনি ধরে নিয়ে চলে আসছেন, এখানে কোনো তদন্ত করার কোনো মানে বিষয় আছে, কোনো ইস্যু আছে তদন্তের? নাই স্যার। না স্যার। যদি তদন্তের ইস্যু না থাকে তাহলে সময় লাগার ইস্যু নাই। জি স্যার। এই একজন নাম হচ্ছে তামিল, আপনি আছেন? জি স্যার। এই বলেন 61 ধারা এবং 81 ধারার মধ্যে মূল পার্থক্যটা কি? এই কথা বলেন, অসুবিধা নেই, ভয় নেই, বলেন, না পারলে সেটাও বলেন, স্পষ্ট বলবেন। তার মানে শুধুমাত্র উপস্থিতি থাকলে কি আমি ধরে নিব যে আপনি শুনছেন? এমন তো না। এই রিপা আছেন? রিপা, রেসপন্স করতে হবে, আমার এত বেশি পড়ার প্রয়োজন নেই, যেটুকু পড়বো যেন আমরা নিতে পারি। রিপা আছেন? রেসপন্স নাই আপনাদের। শুভনাথ, জি স্যার। স্যার কতক্ষণের ভিতর আদালতে সমর্পণ করা যাবে ওটা? মূল 61 ধারা অনুযায়ী কতক্ষণ? 24 ঘন্টা, আর ওটাতে যত কম বিলম্বে অনাবশ্যক বিলম্ব, হ্যাঁ, অনাবশ্যক বিলম্ব ছাড়া এই শব্দটা থাকবে, হ্যাঁ, যে উইদাউট ডিলে, উইদাউট ডিলে। তাহলে আমরা 61 এবং 81 ধারার মূল পার্থক্যটা একটু হলেও বুঝতে পারলাম। আপনারা একটু মনোযোগী থাকবেন, হ্যাঁ, একটু মনোযোগী থাকবেন। এরপরে যাব 82 ধারায়। এই যে ওয়ারেন্ট করছি আমরা, ওয়ারেন্টের মধ্যে আছি এখনো। তো ওয়ারেন্ট কি বাংলাদেশের যে কোনো স্থানে মানে এক্সিকিউট করা যায় না? জি স্যার। ধরেন এই যে কে একজন বললো, জি স্যার, রোজিনা, রোজিনা বাড়ি হোম ডিস্ট্রিক্ট কোথায়? ধরেন যে ওনার হোম ডিস্ট্রিক্ট ধরলাম চুয়াডাঙ্গা। তো চুয়াডাঙ্গায় একটা ওয়ারেন্ট আছে, চুয়াডাঙ্গায় সদর থানায় ওয়ারেন্টটা পড়ে আছে, কিন্তু আসামি কাজের সুবাদে বসবাস করছে চিটাগংয়ে, অথবা সে আসলে নিজেকে গোপন রেখে কাজ করছেন চিটাগংয়ে। চিটাগং থেকে কি তাকে ধৃত করা যাবে না? যাবে স্যার। যাবে, যাবে যাবে। স্যার, অবশ্যই যাবে। এটাই হচ্ছে এই যে 82 ধারা, যে বাংলাদেশের যে কোনো স্থানে যার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তাকে কি করা যাবে? ধৃত করা যাবে। আর কিছু জানার আছে? জানার থাকলে বলেন। এই 82 ধারার সঙ্গেই 83 ধারাকে একটু টেনে পড়লেই মনে থাকবে। যে দেখেন আমি কি লেখা নোটে এখানে, যে বাইরের জেলার ওয়ারেন্ট। বাইরের জেলার ওয়ারেন্ট বলতে একটু আগেই যখন বুঝাচ্ছিলাম যে এই আলমগীর খানের বিরুদ্ধে একটা মামলা করলো ঠাকুরগাঁয়ে মিজানুর রহমান। তো এই ঠাকুরগাঁয়ে মামলা করার কারণে তার ঠিকানা হচ্ছে, এই আলমগীরের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলায়। একটু আগে জেরিন সুলতানা একটা মামলার উদাহরণ দিচ্ছিল যে বাইরের জেলার যৌতুক মামলা 3 মাস পর তারিখ পড়েছে, সমন দিয়েছে। ধরেন যে ওই মামলাটাতে ওয়ারেন্ট দিল, তো ওয়ারেন্টটা তাহলে কি হচ্ছে? নিজ জেলায় তো আর হচ্ছে না, মামলা হচ্ছে ঠাকুরগাঁও জেলায়, আর ওয়ারেন্টটা পাঠাতে হচ্ছে আমাকে দিনাজপুর জেলায়। এখানে এই যে আমি ওয়ারেন্টটা পাঠাবো, এবার বলেন তো এই ওয়ারেন্টটা কার বরাবর যাবে? দিনাজপুর জেলার এসপি বরাবর যাবে নাকি দিনাজপুর জেলার কোর্ট বরাবর যাবে? কোর্ট বরাবর। স্যার দিনাজপুর জেলার এসপি বরাবর যাবে স্যার। কে জানি বললো এসপি বরাবর, রাসেল রানা। জি স্যার। এক্স্যাক্টলি। আর একজন বললেন কোর্ট। এই ওয়ারেন্টের ক্ষেত্রে কোর্টের কোনো ভূমিকা আছে বলেন?
না স্যার ওয়ারেন্ট কোর্টের কোনো ওয়ারেন্ট তামিল করবে পুলিশের কাজ, কিন্তু বাইরের জেলা যখন হবে তখন এটা কার বরাবর যায়? এটা এসপির বরাবর জেলা হলে। এখন বলেন তো, এটা প্রশ্নকে একটু ঘুরায় করছি, যদি মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে কার বরাবর যাবে? স্যার পুলিশ কমিশনার বরাবর যাবে স্যার। পুলিশ কমিশনার বরাবর যাবে। তো এই তো মোটামুটি তো আপনারা পারছেন, এগুলোই ছোট প্রশ্ন। আমি আবারও বলি, এগুলো থেকে কখনোই রিটেন প্রশ্ন আসবে না। এগুলো থেকে যদি প্রশ্ন আসে এই এমসিকিউ ছোট ছোট প্রশ্ন আসবে। এরপর ধারা 86। স্যার 83 ধারাটা এমসিকিউতে এসেছিল। কোনটা? 83 ধারা মানে কার বরাবর হচ্ছে ওয়ারেন্ট পাঠানো যায় আর কি, এই প্রশ্নটা আসছিল। এই 83 ধারা থেকে? জি স্যার। এই তো একটা দেখছেন প্রশ্ন অলরেডি কমন পড়ে গেছে, যে আপনাদের মধ্যেই বললো যে একজন অলরেডি একটা প্রশ্ন আসছে এখান থেকে। আমরা যাব আবার রিপিটিশনে গেলে এখান থেকে এটা পাবো। এরপরে আসি 86 ধারা। 86 ধারাটা গুরুত্বপূর্ণ। এই যে বাইরের জেলা, আমি এই অসুস্থতার কারণে বারবার কাশি আসছে, ডিস্টার্ব হচ্ছে আপনাদের। একটু আগে যেটা বলছিলাম যে ঠাকুরগাঁয়ের যে মামলাটা এই যে দিনাজপুরের এসপির কাছে পাঠালাম, তাহলে দিনাজপুরের এসপি ওয়ারেন্টটা পাওয়ার পর যেটা সংশ্লিষ্ট থানা, দিনাজপুর সদর হতে পারে, বীরগঞ্জ হতে পারে, আরো একাধিক যে থানাগুলো আছে, ফুলবাড়ি হতে পারে, নবাবগঞ্জ হতে পারে, যে থানায় হোক না কেন ওই থানায় উনি ওয়ারেন্টটা প্রেরণ করে দিবেন। এবং ওই থানার অফিসার ওয়ারেন্টটা পাওয়ার পরে ধরেন যে আসামিকে ধৃত করে ফেললো, তাহলে আসামিকে যদি ধৃত করে ফেলে, এই যে দিনাজপুর জেলার পুলিশ ধরে ফেললো, তাহলে আসামিকে কোথায় উপস্থাপন করবে? ঠাকুরগাঁয়ে নিয়ে উপস্থাপন করবে নাকি দিনাজপুর জেলার ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করবে? এই বলেন। দিনাজপুর জেলার ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করবেন যদি জামিনযোগ্য হয়। এবার পার্থক্য দেখেন, যদি জামিনযোগ্য হয় তাহলে ম্যাজিস্ট্রেটও নিতে পারে, এসপি নিজের কাছেও নিয়ে আসতে পারে, পুলিশ কমিশনারের কাছেও নিয়ে আসতে পারে যদি মেট্রো এলাকা হয়, এবং ধারা যদি জামিনযোগ্য হয় তাহলে কি করবে? তারাই কিন্তু জামিন দিতে পারে। বুঝতে পেরেছি? কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপট এবং প্র্যাকটিস অনুযায়ী এই এসপি বা পুলিশ কমিশনার মেট্রোপলিটন এরিয়া হলেও, ধারা জামিনযোগ্য হলেও কি করেন না, ওনারা জামিন দেন না। এই জন্য পুলিশ এই রিস্কটা না নিয়ে, আইনে যদিও আছে, এটা প্র্যাকটিস নাই, পুলিশ কি করে, ওই সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট, ওই কগনিজেন্স ম্যাজিস্ট্রেট যার কাছে, ওই কগনিজেন্স ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করেন, এবং উনি কি করেন, জামিনযোগ্য ধারা হলে উনি জামিন প্রদান করতে পারেন। এবার দেখেন, যদি অজামিনযোগ্য হয় তাহলে কি ম্যাজিস্ট্রেট, এসপি বা পুলিশ কমিশনারের কাছে উপস্থাপন করতে পারবে? পারবে না। অজামিনযোগ্য ধারা হলে হয় সেশন জাজের কাছে নিয়ে যাবে, না হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, আর যদি এটা মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে এটা সিএমএম এর কাছে নিয়ে যাবেন। তাহলে আরেকটু সামারাইজ করে আমি আপনাদের প্রশ্নটা করব। এই 86 ধারার মূল বক্তব্য হচ্ছে, এই যে বাইরের জেলার যে ওয়ারেন্ট তামিল করা হচ্ছে, অর্থাৎ যে ব্যক্তিকে ধৃত করা হচ্ছে, ওই ব্যক্তিকে কার কাছে উপস্থাপন করবে? জামিনযোগ্য ধারা যদি হয় তাহলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে করতে পারেন, এসপির কাছে করতে পারেন, আর যদি মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে পুলিশ কমিশনারের কাছে করতে পারেন। অনুরূপভাবে অজামিনযোগ্য যদি ধারা হয় তাহলে সেশন জাজের কাছে, সিজিএম এর কাছে, বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। তবে আমাদের বর্তমান প্রেক্ষাপট এবং বাস্তবতা অনুযায়ী জামিনযোগ্য ধারা হোক আর যাই হোক, জামিনযোগ্য ধারার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করে, আর অজামিনযোগ্য ধারার ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করে। আপনারা যদি কেউ কোর্টে কখনো প্র্যাকটিস করেন তাহলে এটা যদি কোনো আইনজীবী আপনাদের পরিচিত থাকে একটু জিজ্ঞেস করে নিতে পারেন, যে যদি এনআই অ্যাক্টের মামলা হয়, বাইরের জেলার ওয়ারেন্টও হয়, বাইরের জেলার আসামি হলেও ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়, ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? ওটার জামিন প্রদান করতে পারেন। আর যদি অজামিনযোগ্য ধারা হয়, ধরেন যে একটা 406 বা একটা যৌতুক আইনেরই মামলা, এই মামলা যদিও হয় তাহলে কি ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে নাকি সিজিএম এর কাছে নিয়ে যাবে? সিজিএম এর কাছে নিয়ে যাবে, যেহেতু অজামিনযোগ্য। অজামিনযোগ্য ধারা, ভেরি গুড। এখান থেকে আর তেমন কিছু নেই, আপনার নোটের ওই শব্দটা দেখলেই এটা মনে থাকবে। এরপরে যাব ধারা 87। আমার নোটে একটা ছোট্ট শব্দ দেওয়া, NER, এর বাংলা বা ফুল এলাবোরেশনটা হচ্ছে নন এক্সিকিউশন রিপোর্ট, অর্থাৎ হচ্ছে বিনা তামিল
প্রতিবেদন। অর্থাৎ তামিল শব্দটা সবসময় বলা হয় কেন, এই যে আপনাদের মধ্যে একজনের নাম দেখলাম তামিল, আমরা ওই তামিল ইন্ডাস্ট্রি সম্পর্কে জানি। তামিল শব্দটার অর্থ হচ্ছে কার্যকর করা। তামিল শব্দটার অর্থ হচ্ছে কার্যকর করা। এই 86 ধারার বক্তব্য হচ্ছে, আমরা এতক্ষণ পড়লাম সমন এবং ওয়ারেন্ট। সমন দিলাম, আসামি আসলো না। ওয়ারেন্ট দিলাম, ওয়ারেন্ট দেওয়ার পর পুলিশ বলছে যে এই ব্যক্তিকে এই লোকাল এরিয়ার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাকে ধৃত করা সম্ভব হচ্ছে না। পুলিশ যদি এই প্রতিবেদন দেয়, তাহলে কোর্ট কি প্রক্রিয়া আগাবে? এটাই হচ্ছে ধারা 87 এবং হচ্ছে 88। এবং এই প্রক্রিয়া আগাতে গিয়ে প্রথম যে প্রতিবেদনটা লাগে, যেটাকে আমরা বলছি যে বিনা তামিল পরোয়ানা প্রতিবেদন, অর্থাৎ NER। এই NER পাওয়ার পরেই কি করবেন কোর্ট? 88 ধারাতে যাবেন। 88 ধারাতে গিয়ে বললেন যে সম্পত্তি ক্রোক করার জন্য আদালত কি করবেন? আদেশ দিবেন বা পরোয়ানা জারি করবেন। তো এই 88 ধারাকে একটু আমরা ছোট ছোট অংশে খণ্ডিত করে পড়বো। 88 ধারাটা বোঝার আছে, এবং 88 ধারা বুঝলে 89 ধারা এবং 88 এবং 89 থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা থাকে, কারণ এখানে সংখ্যা ভিত্তিক কিছু জিনিস আছে। তো এই 88 ধারার প্রথম বক্তব্যটা পড়বো। দেখেন, আমরা সম্পত্তি জানি কি কি প্রকারের সম্পত্তি আছে। মুভেবল প্রপার্টি আছে, ইমুভেবল প্রপার্টি আছে, তাই না? এই 88 ধারাতে দেখেন ধারা 3, 88(3) যদি কেউ ওপেন করেন দেখবেন সেখানে বলছে স্থাবর সম্পত্তি সম্পর্কে আলোচনা করছে, ঋণ অথবা অস্থাবর। 4 নাম্বার আলোচনা করছে অস্থাবর ইমুভেবল প্রপার্টি। 5 নাম্বার আলোচনা করছে লাইভ স্টক, অর্থাৎ এই যে সম্পত্তি ক্রোক করার যে আদেশ কোর্ট জারি করলো, এই আদেশটা জারি করার যদি সম্পত্তি স্থাবর হয় তাহলে কি কি আদেশ দিতে পারে কোর্ট। সম্পত্তি যদি অস্থাবর হয় তাহলে কি কি আদেশ দিতে পারে কোর্ট। সম্পত্তি যদি লাইভ স্টক, অর্থাৎ হচ্ছে গরু ধৃত করেছে পুলিশ, বা গরু যদি অ্যাটাচ করে, বা এমন কোনো পণ্য অ্যাটাচ করলো, ধরেন যে ধান দীর্ঘদিন রাখা যাবে না, বা পচনশীল দ্রব্য, অর্থাৎ যে জিনিসটা ক্রোক করে বেশি দিন রাখলে জিনিসটা পচে যাবে, এরকম যদি জিনিস অ্যাটাচ করে তাহলে তার প্রক্রিয়া কি হবে, সেই ধারা 5-এ আলোচনা করছে। আবার অস্থাবর সম্পত্তি কিভাবে ক্রোকের প্রক্রিয়াধীন হবে সেটা উপধারা 4-এ আলোচনা করছে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে উপধারা 3-এ আলোচনা করছে। এই 3টা বুঝতে হলে এই 3 এবং 4-এর বক্তব্য কিন্তু একই, একটা পারলে পরের দুইটা একদমই ইজি। প্রথমটা হচ্ছে, যদি সম্পত্তি এই যে মুভেবল প্রপার্টি হয় তাহলে কিভাবে অ্যাটাচটা করতে পারে, ক্রোকটা কিভাবে করতে পারে। প্রথম বক্তব্য হচ্ছে বাই সিজার। মানে কি করবে বলেন তো? সিজ করা বলতে কি বুঝায় বলেন? আটক করবে স্যার। আটক করলেন। তারপরে হচ্ছে রিসিভার নিয়োগ করতে পারেন, অর্থাৎ আটক করার পরে জিনিসটা দখল নেওয়ার পরে, ধরেন যে একটা ফসল, জমিতে ফসল আছে বা কোন একটা জিনিস হয়তো নিলেন, নেওয়ার পরে এটা কি করতে পারে, দেখভালের জন্য একজন রিসিভারকে দায়িত্ব দিতে পারেন। 3 নাম্বারটা হচ্ছে এই প্রপার্টিটা যেন কি করতে না পারে, ডেলিভারি করতে না পারে, হস্তান্তর করতে না পারে, বা অন্য কারোর কাছে ট্রান্সফার করে দিতে না পারে। এই জন্য এটা কি করে দেওয়া, প্রহিবিট করা, নিষিদ্ধ করে দেওয়া। 4 নাম্বারটা বলছে এই যে উপরের যে 3টা আলোচনা করলাম, এর যে কোনো 2টা ব্যবস্থা গ্রহণ করতে পারে, এর যে কোনো 2টার একটা ব্যবস্থা গ্রহণ করে এটা কার্যকর করতে পারে। অর্থাৎ হয় সিজার করে রিসিভার নিয়োগ দিয়ে দিবেন, এটাও করতে পারে, অথবা সম্পত্তিটা ডেলিভারিটা নিষিদ্ধ করে দেওয়া, অর্থাৎ এই সম্পত্তিটা যে কারো কাছে অর্পণ করতে না পারেন। আপনারা একটু খেয়াল করে দেখেন, বই আছে কারো কাছে? উপধারা 3 দেখেন এবং উপধারা 4 দেখেন, একই বক্তব্য, শুধুমাত্র মুভেবল প্রপার্টি এবং ইমুভেবল প্রপার্টি এই 2টার পার্থক্য আলোচনা করা হচ্ছে, আর তার কিছু পার্থক্য নাই। এরপর আছে উপধারা 5। এই উপধারা 5-এ বলছে
যদি সম্পত্তিটা লাইভ স্টক হয়, যে জিনিসটা জীবন্ত, যেমন হাঁস মুরগি ধরেন করছে, অথবা পেরিসেবল নেচার, জিনিসটা পচে যেতে পারে, সরিষা নিয়ে আসছে, অন্য কোনো জিনিস নিয়ে আসছে, তাহলে কি করতে পারে? এই জিনিসটা ইমিডিয়েট সেল, বিক্রি করে দিতে পারে, অথবা কোর্ট যদি অন্য কোনো আদেশ দেয় তাহলে সেই আদেশ অনুযায়ী কি করবেন? এটা সংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারণ করবেন। এটুকু হচ্ছে মূল বক্তব্য গেল এই ক্রোকের। এখন ধরেন এই যে ক্রোক করে নিল, এখন আসামি হচ্ছেন রাসেল রানা। এই রাসেল রানার সম্পত্তিটা ক্রোক করে দিচ্ছে আদালত। এখন সম্পত্তিটা ক্রোক করার পরে রাসেল রানার প্রতিবেশী এক ভাই এসে বলতেছে যে ঠিক আছে, এই সম্পত্তি তো রাসেল রানার হিসেবে এই পুলিশ ক্রোক করে নিয়ে গেল, আদালত এভাবে এটা বিক্রয় করলো বা যেটাই করুক না কেন করলো, বা রিসিভার নিয়োগ দিল, আটক করলো, প্রহিবিট করতে নিষেধ করলো, কিন্তু কোর্ট তো এটা ঠিক করে নাই। এই সম্পত্তিতে তো আমার অধিকার আছে। দেখেন, রাসেল রানার একজন প্রতিনিধি বলছে মামলা খেয়েছে, ও ওর কাজ করছে, ঠিক আছে, কিন্তু এই সম্পত্তিতে তো আমার অধিকার আছে, আমি তো জমিটা লিজ নেওয়া বা লিজ গ্রহীতা। তাহলে উনি কি করতে পারেন? 6 মাসের মধ্যে কোর্টে কি করতে পারবেন? দাবি উত্থাপন করতে পারবেন। কয় মাসের মধ্যে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আবারও বলি, 6 মাসের মধ্যে, এটা বোঝার আছে কিন্তু, 6 মাসের মধ্যে। উনি 6 মাসের মধ্যে আপত্তি উত্থাপন করলেন, কিন্তু কোর্ট আপত্তিটা অগ্রাহ্য করে দিল, আপত্তিটা গ্রহণ করলেন না। তাহলে কি উনি ক্ষতিগ্রস্ত হলেন না? তাহলে ক্ষতিগ্রস্ত যদি হয়, তাহলে উনি ওই সম্পত্তির জন্য কি করতে পারবেন? মামলা ফাইল করতে পারেন। কয় বছরের মধ্যে মামলা করতে পারবেন? 1 বছর। 1 বছরের মধ্যে। এটা দেখেন 6D তে আমি যে শব্দগুলো পড়ছি একটু নোট রাখবেন। 6 এর ক এবং 6 এর ডি বা ঘ, যেভাবেই বলেন না কেন। এবার 6E তে কি আছে দেখেন, যে ব্যক্তি, এটা গেল যে যার আপত্তি উত্থাপন করলো, 6 মাসের মধ্যে আপত্তি উত্থাপন করতে পারবেন। আপত্তি যদি অগ্রাহ্য হয়, উনি 1 বছর বিরুদ্ধে মামলা করতে পারেন। ওটা তো একটা পার্ট গেল। যার সম্পত্তিটা ক্রোক করা হলো, উনি যদি কোর্টে হাজির হয়ে যায়, তাহলে ওনার সম্পত্তিটা কোর্ট কি করবেন? মুক্তি করে দিবেন স্যার। অব্যাহতি দিবেন, রিলিজ দিবেন? ইংরেজি শব্দটা বলেন। অব্যাহতি দিবেন না সম্পত্তিটা রিলিজ দিবেন? রিলিজ দিবে স্যার। শব্দটা রিলিজ, এখানে ডিসচার্জ শব্দটা কিন্তু বলেনি। উনি যদি হাজির হয়ে যায়, অর্থাৎ যার বিরুদ্ধে মামলা ছিল, উনি যদি হাজির হয়ে যায়, ওনার সম্পত্তিটা রিলিজ করে দিবেন। এখন দেখা গেল যে কেউ 6 মাসের মধ্যে আপত্তি উত্থাপন করলো না, 6 মাসের মধ্যে কেউ আসলো না, তাহলে 6 মাস পরে সম্পত্তিটা কি করা যাবে? বিক্রয় করা যাবে। তার মানে সম্পত্তিটা যেদিন অ্যাটাচ করলো, সেদিন থেকে কয় মাস অপেক্ষা করতে হবে বিক্রির জন্য? 6 মাস। 6 মাস স্যার, 6 মাস। 6 মাস অপেক্ষা করতে হবে। আমি আবারও এই ধারাটাকে সামাপ করে দিচ্ছি, সামারাইজ করে দিচ্ছি। এখানে প্রথমত বক্তব্য হচ্ছে যে সম্পত্তি ক্রোক যে করবেন, ক্রোক করার 3টা পদ্ধতি আলোচনা করেছে। কি কি? স্থাবর সম্পত্তি কিভাবে ক্রোক করবেন, অস্থাবর সম্পত্তি কিভাবে ক্রোক করবেন, আর যদি সম্পত্তি লাইভ স্টক বা পচনশীল দ্রব্য হয় তাহলে তার প্রক্রিয়াটা কি হবে। এই 3টা প্রক্রিয়া আপনারা অলরেডি জানেন, যে আটক করে, তারপর হচ্ছে রিসিভার নিয়োগ করে, বা প্রহিবিট করে, অথবা অন্যের উপরে যে কোনো 2টি পন্থার মাধ্যমে এগুলো করা যেতে পারে, এগুলো জানেন। পরের গুলো আসলো সময় রিলেটেড। সময় রিলেটেডে বললো যে কেউ 6 মাসের মধ্যে যদি তার দাবি থাকে ওই সম্পত্তিতে, তাহলে 6 মাসের মধ্যে দাবিটা উত্থাপন করতে হবে। 6 মাসের মধ্যে দাবি উত্থাপন করার পর কোর্ট যদি তার দাবিকে অগ্রাহ্য করে, উনি 1 বছরের বিরুদ্ধে মামলা করতে পারবেন। পরেরটাতে বললো যার বিরুদ্ধে মামলা ছিল ওই ব্যক্তি যদি কোর্টে হাজির হয়ে যায় যে আমার সম্পত্তি ক্রোক হয়ে গেছে, পালাই থেকে আর লাভ নাই, আমার পালাই থেকেই লস, বরঞ্চ কোর্টে হাজির হলে আমার সম্পত্তিটা মুক্ত হবে, সেক্ষেত্রে কোর্ট সম্পত্তিটা রিলিজ করে দিবেন। পরেরটা বললো যে এই 6 মাসের মধ্যে যদি কেউ হাজির না হন, অর্থাৎ কেউ দাবিও করলেন না, কেউ কিচ্ছু করলেন না, কেউ আসলেন না, 6 মাস অতিবাহিত হয়ে গেলে কোর্ট এটা কি করতে পারবেন? বিক্রয় করার নির্দেশ প্রদান করতে পারবেন।
এই হচ্ছে মোদ্দা কথা, অর্থাৎ হচ্ছে কি প্রক্রিয়া হবে। আর টাইম রিলেটেড 6 মাস দিয়ে শব্দ আছে 2টা, 1 বছর দিয়ে একটা, রিলিজ আছে একটা শব্দ। এই কয়টা থাকলেই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। এরপরে আসছে 89 ধারা রেস্টোরেশন। এই যে আমরা 88 ধারায় বললাম যে 6 মাস অতিবাহিত হয়ে গেলে কেউ যদি দাবি উত্থাপন না করে, 6 মাস অতিবাহিত হয়ে গেলে কোর্ট বিক্রয়ের নির্দেশ প্রদান করতে পারেন। ধরেন যে আপনার মামলা ছিল, আপনার সম্পত্তি ক্রোক হয়েছে, আপনি কোর্টে হাজির হলেন না, 6 মাস অতিবাহিত হয়ে গেল, আপনার সয় সম্পত্তি যেগুলো ছিল সব কোর্ট বিক্রি করে দিল বা নিলাম করে দিল। নিলাম করে দেওয়ার পরে আপনি হাজির হলেন, কয় বছরের মধ্যে হাজির হলেন আপনি? এই 2 বছরের মধ্যে আপনি হাজির হলেন। হ্যাঁ, 2 বছর হাজির হয়ে আপনি বলছেন, অথবা পুলিশ আপনাকে ধরে ফেলছে, হ্যাঁ পুলিশ আপনাকে ধরে ফেলেছে, অথবা আপনি হাজির হয়েছেন, যেটাই হোক না কেন আপনি কোর্টে দাবি করছেন যে এই যে এতগুলো প্রক্রিয়া হয়েছে আমি জানতাম না, আমি তো ওয়ারেন্টও আমাকে পুলিশ পরে ধৃত করেছে, আমি তো এর আগে যে এত কিছু হয়েছে আমি জানতাম না, অথবা আমি সমন সঠিক মতো পাইনি, অথবা সম্পত্তি যখন ক্রোক করে তখন সঠিকভাবে সঠিক প্রক্রিয়া করা হয়নি, বিভিন্ন অজুহাত তিনি তুলতে পারেন এবং কোর্টকে যদি স্যাটিসফাই করতে পারেন, তাহলে এই যে ক্রোক বাবদ যে খরচ, এই ক্রোকের খরচ কোত্থেকে যাবে? সম্পত্তি থেকে যাবে। এই যে পুলিশ ধরে নিয়ে আসলো, পুলিশ নিয়ে আসবে, নিয়ে এসে বিক্রয় করবে, এই ধরেন যে ধরেন যে মুভেবল প্রপার্টির কথাই যদি বলি, ভ্যান ভাড়া দিয়ে নিয়ে আসছে, ভ্যানের টাকা কে দিবে? ওই ক্রোকের সম্পত্তি থেকে এই ভ্যান খরচ বাদ যাবে, বা রক্ষণাবেক্ষণ খরচ বাদ যাবে, রিসিভার খরচ বাদ যাবে, আটক করতে যে দ্রব্যাদি কিনতে হয়েছে সেগুলো খরচ বাদ যাবে। তাহলে এই যে উনি রেস্টোরেশন চাচ্ছে, এই যে 2 বছরের মধ্যে এসে, এখানে টাইম হচ্ছে একটা, তাহলে 2 বছর, 2 বছরের মধ্যে যে উনি রেস্টোরেশন চাচ্ছে, তাহলে ক্রোক করতে যে খরচটা বাদ গিয়েছিল সেই খরচটা কর্তন করে বাকি টাকাটা ওনাকে কি করার, ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করতে পারবেন কোর্ট। তাহলে রেস্টোরেশন কি বোঝা গেল? এই 88 এবং 89 ধারা রিটেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবারও বলি, 88 এবং 89 ধারা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, যে এই অ্যাটাচমেন্টের পদ্ধতিটা কি আলোচনা করুন, বা ক্রোকের পদ্ধতিটা কি আলোচনা করুন, অথবা বলবে যে অ্যাটাচড প্রপার্টি যে রেস্টোরেশন করা হয়, ক্রোককৃত সম্পত্তি যে প্রত্যর্পণ করা হয়, এটার পদ্ধতি আলোচনা করুন। নাকি জটিল হয়ে গেল? আচ্ছা, ঠিক আছে। জটিল হয়নি? আচ্ছা, আমরা একটু পরেই প্রশ্নে যাব। হ্যাঁ, একটু পরে আমরা প্রশ্নে যাব, আমরা আর একটু শেষ করে ফেলি। এরপর যাচ্ছে এই 90 ধারা ওয়ারেন্ট এবং সমন। এখানে একটা শব্দ বলছে, এই যে কিছুক্ষণ আগে জেরিন সুলতানা একটা বিষয় উত্থাপন করেছিল, এই যে একজন যৌতুকের আসামির বিরুদ্ধে কোর্ট সমন না দিয়ে যে ওয়ারেন্ট দিল, সরি ওয়ারেন্ট না দিয়ে সমন দিল, এই 90 ধারারই বক্তব্য সেটা। কোর্ট যদি মনে করে যে সমনের পরিবর্তে ওয়ারেন্ট ইস্যু করবে, তাহলে তার যৌক্তিক কারণ লিপিবদ্ধ করে কি করতে পারবেন? কোর্ট সমনের পরিবর্তে ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন। এটি হচ্ছে 90 ধারার মূল বক্তব্য। এরপরে যাব আমরা 96 এবং 98 ধারা। এই ধারা দুটো একটু গুরুত্বপূর্ণ, সরি 94টা একটু গুরুত্বপূর্ণ আছে, ছোট্ট করে একটু বলে ফেলি। 94 এর মূল বক্তব্য হচ্ছে যে দলিলাদি বা অন্যান্য কোনো দ্রব্যাদি এমন ব্যক্তির কাছে আছে এবং ওই ব্যক্তির মাধ্যমে এটা কোর্টে হাজির হওয়া আবশ্যক, বা কোর্টে মামলার স্বার্থে উপস্থাপন করা আবশ্যক, এরকম যদি প্রয়োজনীয়তা দেখা দেয়, কোর্ট তাহলে ওই ব্যক্তিকে ওই দলিল বা ওই দ্রব্যাদি উপস্থাপন করার জন্য সমন প্রদান করতে পারেন। এটাই হচ্ছে 94 ধারার মূল বক্তব্য। এবার আসছে 96 ধারা। 96 ধারার মূল বক্তব্য হচ্ছে যে সার্চ ওয়ারেন্ট। স্যার, এই হ্যাঁ বলেন। স্যার একটু আমি বলতে চাচ্ছিলাম 93 এর ক, যেটা বাংলাদেশের বাহিরে, এটা কি দরকার আছে? বাংলাদেশের বাহিরে জারি করবার একটু যদি আলোচনা করতেন জানার জন্য। আচ্ছা, জানার জন্য ঠিক আছে, বলে দিচ্ছি। এটা এত প্রয়োজন নেই, আপনি যেহেতু বলেছেন জানার জন্য, আচ্ছা ঠিক আছে, জানতে অসুবিধা নেই। এই যে তারপরে যে আপনাদের মানে মন যে জানতে চাচ্ছে, এটাই তো ভালো, কিউরিওসিটি মাইন্ড তো ভালো।
মানে বাংলাদেশের বাহিরে জারি করবার মানে এটা একটু সম্পর্কে মিনিট। একটু আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। কতটা 93, এই তো, যে বাংলাদেশের বাহিরে জারি করার জন্য আচ্ছা ঠিক আছে, একটু বলে দিচ্ছি। এই যে দেখেন, মূল বক্তব্য হচ্ছে যে কোনো সমন বা বাংলাদেশের কোনো আদালত কর্তৃক প্রদত্ত তা বাংলাদেশের বাহিরে কোনো স্থানের সরকারের কর্তৃত্ব দ্বারা বাংলাদেশের কোনো অংশে প্রতিষ্ঠিত বহাল কোনো আদালতের এখতিয়ারের সীমানার মধ্যে আদালতের বৈদেশিক প্রয়োগ করে কোনো অভিযুক্ত ব্যক্তির উপর জারি করতে ইচ্ছা পোষণ করলে প্রদানকারী আদালত জারি করার জন্য উক্ত সমনে দুই প্রস্থ ডাকযোগে বা অন্য কোনো উপায়ে উক্ত আদালতের হাকিমের নিকট প্রেরণ করবেন। মানে কোথাকার হাকিমের নিকট এখন বলেন তো? বাহিরের দেশের বাইরের হাকিমের দেশের নিকট। ধরেন বাইরের যে দেশের একটা হাকিম, আপনি জারি বাইরের করতে দেশের। চাচ্ছেন ইন্ডিয়া, না একটু দাঁড়ান, একটু প্রশ্ন একটু উত্তর দেন। ধরেন যে আপনি ইন্ডিয়া একটা সমন জারি করতে যাচ্ছেন, তাই না? এটা তো আউটসাইড বাংলাদেশ। তাহলে জি স্যার আপনি কার বরাবর পাঠাবেন? তো আমাদের জারি করছে। আমাকে মানে বলেন কার বরাবর পাঠাবেন? ইন্ডিয়ার হাকিমের নিকট স্যার ইন্ডিয়ার হাকিমের নিকট স্যার। তাহলে ইন্ডিয়ার কোন হাকিম? ইন্ডিয়ার কোন হাকিমের নিকট? প্রিসাইডিং অফিসার। অর্থাৎ ওই ব্যক্তি যেই অর্থাৎ যে হাকিমের আন্ডারে অর্থাৎ যেই জুরিডিকশনে ওই ব্যক্তি কি করেন, থাকেন, সেই ঠিকানায় ওইটা প্রেরণ করতে হবে। এখন আমাকে বলেন, এই যে প্রেরণ করার প্রক্রিয়া, এটা কার মাধ্যমে হবে? এই যে আমার ডাকযোগ দেশ ছাড়া থেকে যে তো আমি কোনো সমনটা উপায় নাই। পাঠাবো, হাই কমিশনারের মাধ্যমে, রাষ্ট্রদূতের মাধ্যমে স্যার। কি একটা, অর্থাৎ আমাদের কি কার মাধ্যমে যাবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ইস্যু হতে হবে। আপনারা বলেছেন অলরেডি, অর্থাৎ আমাদের হাই কমিশনের মাধ্যমে সেটা যেতে হবে। এবং একই রূপ ভাবে আমরা যেভাবে জারি করে নিয়ে আসি না, এই যে বললাম যে ঠাকুরগাঁয়ের ওয়ারেন্ট, ঠাকুরগাঁয়ের সমন দিনাজপুর যেভাবে জারি করে দিল, একই প্রক্রিয়া, এই প্রক্রিয়া শুধুমাত্র ফলো করছে কে? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা যেতে হবে। আপনি মন চাইলেন যে আপনি কুরিয়ার সার্ভিস বা ডাক দিয়ে আপনি ওই জেলার ইয়াতে পাঠিয়ে দিলাম, এটার কোন ধরনের কোনো সুযোগ নাই। অবশ্যই আপনাকে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই পাঠাতে হবে। জি স্যার এইটা জানার ছিল, তার কারণ আর কিছু? বইয়ে এরকম স্যার প্রিসাইডিং অফিসার, এই জন্য বললাম যে হলো কি হবে আসলে বুঝতে পারিনি। বইয়ে প্রিসাইডিং অফিসার দিছে, তো এখন প্রিজাইডিং প্রিসাইডিং অফিসার, পাঠাবো প্রিজাইডিং কার অফিসারের অর্থ মাধ্যমে? কি? ডাকযোগে। সেখানকার হাকিম মানে মানে এটা সেই এখানে জায়গার ইয়া এখানে আমি বলি, আবারও বলি, এখানে যেটা বলা আছে কি বলছে, টু দা প্রিজাইডিং অফিসার অফ দা কোর্ট টু বি সার্ভড, অর্থাৎ যে প্রিজাইডিং অফিসার ওই কোর্ট হোল্ড করছে তার বরাবর পাঠাবেন। তা আপনি এটা কার মাধ্যমে পাঠাবেন? আপনি এটা তো বলা, এই প্রক্রিয়া কি বলা আছে যে কার মাধ্যমে? এই যে আমি বললাম একটু না আগে স্যার না। যে হ্যাঁ, জি স্যার ওটা এই বুঝতে পারিনি। ঠাকুরগাঁয়ের, হ্যাঁ, যে ঠাকুরগাঁয়ের সমনটা আমি কি হাতে হাতে নিয়ে এসে তো আমি দিনাজপুরে দিতে পারি, ভারতের যে কিন্তু আমাদের আমরা এটা থাকে যে গভর্নমেন্ট প্রুভড করার জন্য, হ্যাঁ আপনারা তো বললেনই এটা ইন্ডিয়ান হাই, আমাদের পররাষ্ট্র শেখ হাসিনার মন্ত্রণালয় বিচার হয়ে, কার্যকর করার জন্য সেই ভারতে এম্বাসি হয়ে এটা জারি করাই তারপরে আসবে। ঠিক আছে, এটা জানার জন্য দ্যাটস অল। হ্যাঁ, তারপর যদি কারো মনে হয় শেখ হাসিনা কিংবা আপনারা হচ্ছে ওটা টিউলিপ পড়তে পারেন, সিদ্দিকের অথবা বিরুদ্ধে স্যার শেখ হাসিনা কিংবা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কি এই প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে, নাকি ওই যে পত্র পত্রিকা বা নিউজে যেটা প্রচারণা চালানো হচ্ছে সেটাই যথেষ্ট? কোনটা কোনটা?
স্যার এই যে শেখ হাসিনা বা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি এই করা ধরুন, হচ্ছে, বলেন। এইটা কি এই প্রক্রিয়ায় হচ্ছে নাকি ওই যে পত্র পত্রিকায় বা হচ্ছে নিউজে যেটা বলতেছে এইটার মাধ্যমে, মানে এটাই যথেষ্ট? স্যার না, না না, অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের মাধ্যমে ফৌজদারি আমাদের দেশের যেগুলো পত্র পত্রিকায় দিচ্ছে এটা একটা যেটাই হোক না কনসার্ন। কেন, যায় ওয়ারেন্ট ইস্যু করতে কেন বাইরের জেলা হন, অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। হ্যালো, আর কিছু মুভ করে আমরা কন্টিনিউ করি স্যার। আপনারা ঠিক যখন আছে কথা স্যার। বলছেন সবাই একসঙ্গে বলছেন, একসঙ্গে বললে, আপনারা একসঙ্গে বললে তো আমাকে তো নিতে হবে কথাটা আগে, হ্যাঁ, যে আপনারা কোনটা জানতে চাচ্ছেন। আর এটা অফলাইন হইলে প্রশ্ন বোঝা যায়, অনলাইনে একজন বলছেন তখন কথা এলোমেলো হয়ে যাচ্ছে। একজন বলেন, একজন থামবেন, এরপরে তো কথা বলার তো সুযোগ দিচ্ছি। আর কিছু বলবেন? না স্যার, এগিয়ে যান। ঠিক আছে। এখন প্রশ্ন একটা, প্রশ্ন হচ্ছে কোন জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট, ভালো করে আগে বোঝেন, কোন জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রে বহির্ভূত কোন মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে? মেট্রোপলিটন এলাকায় এসপি, পুলিশ কমিশনার, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পুলিশ পুলিশ কমিশনার আর পুলিশ পুলিশ কমিশনার কমিশনার স্যার। কমিশনার স্যার। পুলিশ কমিশনার। ভেরি গুড। এটি কিন্তু এই 8ম বিজিএস অর্থাৎ 2013 সালে প্রশ্নটা আসছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায়। স্যার কাইন্ডলি প্রশ্নটা আবার একটু রিপিট করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই। কোন জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্র বহির্ভূত, তার মানে কি বাইরের জেলার কোন মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে? কি আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার স্যার, প্লিজ, থ্যাংক ইউ। ওকে, এরপরে একটু সামনের দিকে এগিয়ে যাই। সার্চ ওয়ারেন্ট যেটা একটু আগে বলছিলাম, 94 ধারা পড়লেই এই 96 ধারা, অর্থাৎ দেখবেন যে ফৌজদারি কার্যবিধির ধারাগুলো একটার সঙ্গে আরেকটা কোনো না কোনো ভাবে ওতপ্রোতভাবে জড়িত। 94 ধারায় বললো যে এমন কোন ব্যক্তির কাছে একটা দলিল আছে বা এমন একটা ডকুমেন্টস আছে যেটা প্রডিউস করা কোর্টে প্রয়োজন, উনাকে সমন দেওয়া হলো, আদেশ করা হলো হাজির হওয়ার জন্য, উনি হাজির হলেন না, তাহলে কি ওটা নিয়ে আসতে হবে না? এই নিয়ে আসার জন্য কি প্রয়োজন? সার্চ ওয়ারেন্ট প্রয়োজন। অথবা মামলার তদন্তকারী কর্মকর্তাও কিন্তু আদালতের কাছে সার্চ ওয়ারেন্ট চাইতে পারেন, যে এই মামলার তদন্তের স্বার্থে কি ওনার তো নিজস্ব ক্ষমতা আছেই, এমন যদি কোনো ব্যারিয়ার্স দেখেন যেটার কারণে সার্চ ওয়ারেন্ট হলে ওনার জন্য এই তদন্ত কার্যে সহায়তা হয়, উনি আদালতের কাছে এটা প্রেয়ার দিতে পারেন। এরপরে আসছে 98 ধারা। এই 98 ধারা থেকে একটা প্রশ্ন আমি এখন পর্যন্ত পাইনি যে আসছে, তারপর এই প্রশ্নটা আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ। 98 ধারার মামলা হয় কোন কোর্টে? এডিএম কোর্টে স্যার। তার মানে কি ডিএম কোর্টে অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে। যেখানে ডিএম থাকবে ডিএম উত্তর দিবেন, ডিএম যদি না থাকে তাহলে কি হবে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অর্থাৎ এই বাড়ি তল্লাশি, যেটা আমরা এখানে স্পষ্ট করে লেখা আছে যে সার্চ অফ হাউস, কোন সুনির্দিষ্ট বাড়িতে একটা ডকুমেন্টস আছে বা সুনির্দিষ্ট বাড়িতে এমন কোনো কিছু আছে যেটা সিজ করা প্রয়োজন, বা সেটা তদন্তের স্বার্থে স্ট্যাম্প হতে পারে, ভেন্ডরদের স্ট্যাম্প হতে পারে, কোনো কাগজপত্র হতে পারে, কোনো দলিল হতে পারে, কোনো কাউন্টারফিট কয়েন হতে পারে,
কোনো জালিয়াত ডকুমেন্টস হতে পারে, কোনো ম্যাটেরিয়ালস হতে পারে, এরকম অনেক কিছু পয়েন্ট এখানে দেওয়া আছে এবং বিস্তারিত আলোচনা করা এতটুকু প্রয়োজন নাই। শুধু এই শব্দটা মনে রাখলেই হবে যে এই 98 ধারার মামলা হয়ে থাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে, এবং এই ধারার মূল বক্তব্য হচ্ছে যে কোনো ডকুমেন্টস যেটা জালিয়াতি হতে পারে, কোনো কাউন্টারফিট কয়েন, এই যে দেখবেন যে জাল কাগজ, জাল টাকা, এরকম ধরনের যদি কোনো কিছু কেউ লুকিয়ে রাখে, হাইড করে রাখে এবং সেটা যদি তদন্তের স্বার্থে প্রয়োজন হয়, এগুলো তল্লাশি করার জন্য এই 98 ধারার মামলাগুলো সাধারণত প্রয়োজন হয়ে থাকে। এবং দেখবেন যে অনেক ক্ষেত্রে 98 ধারা মামলা করে যে চেক উদ্ধারের জন্য, যে মিস্টার রহিমের বাড়িতে আমার এই একটা স্বাক্ষরিত চেক আছে, মিস্টার রহিমের বাড়িতে আমার স্বাক্ষরিত স্ট্যাম্প আছে, যে স্ট্যাম্প উদ্ধার করা না হলে তিনি এই স্ট্যাম্প ব্যবহার করে আমার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করতে পারে, সেই চেক উদ্ধার করা না হলে সে হয়রানিমূলক আমার বিরুদ্ধে মামলা করতে পারে। এরকম ধরনের কিন্তু মামলা মোকদ্দমা হয়ে থাকে। আপনারা যারা নিয়মিত কোর্টে যান বা আসেন তারা একটু খোঁজ খবর নিলেই দেখতে পাবেন। এর সঙ্গে যদিও আমি নোটে ধারাটা নাই, আমার ওটা মিস্টেকেনলি ওখানে লেখা হয়নি, 100 ধারাটা গুরুত্বপূর্ণ। এই 100 ধারার মূল বক্তব্য হচ্ছে, সরি এর আগে একটু পড়ে নিই, 99 এর একটা ধারা আছে, 99 একটা প্রশ্ন আসছিল এর আগে, সম্ভবত 99 এর ক, একটু নোট নেবেন যে এই যে সরকার বিভিন্ন ধরনের প্রকাশনা বা বিভিন্ন ধরনের বই বাজেয়াপ্ত করে থাকেন, এটি কোন ধারার ক্ষমতা বলে? আমি একটু আগে দেখে নিই, এই প্রশ্নটা আসছে। জি স্যার 2020 সালে আসছে অ্যাডভোকেট পরীক্ষায়, অ্যাডভোকেটশিপ পরীক্ষায়। কোন 2020 সালে না? জি স্যার। তা আমার কাছে এখানে আমি দেখতে পাচ্ছি না। কোশ্চেনটা ছিল যে অশ্লীলতার অভিযোগে কোন পুস্তক বাজেয়াপ্ত করে কত ধারায়? হ্যাঁ পড়েন তো, প্রশ্নটা একটু পড়েন তো, আমি ইয়াতে আসছে না, আমার এখানে দেখতে পাচ্ছি না। পেয়েছে, সরকার ফৌজদারি কার্যবিধির কোন ধারা বলে অশ্লীলতার অভিযোগে কোনো পুস্তক বাজেয়াপ্ত করে? 2020 সালে প্রশ্ন আসছে এক্স্যাক্টলি, যে সরকার ফৌজদারি কার্যবিধির কোন ধারা বলে অশ্লীলতার অভিযোগে কোনো পুস্তক বাজেয়াপ্ত করে? এটা 99 ক, আমার নোটে নাই, এটা একটু নোট নেবেন, এটা একটু স্টার মার্ক দিয়ে একটু নোট নেবেন। এই 99 ক ধারার ক্ষমতা বলেই সরকার কি করতে পারেন, কোনো বই বা কোনো প্রকাশনা বা কোনো পত্রিকা পত্র এগুলো বাজেয়াপ্ত ঘোষণা করতে পারেন, এই 99 এর ক ধারার ক্ষমতা বলে। একটু আগেই পড়েছি, তারপর এটা একটু স্মরণ করিয়ে দিই যে পলাতক আসামির ক্রোককৃত সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি ক্রোকের কতদিনের মধ্যে তার নিজ স্বার্থ দাবি করতে পারে? 6 মাস। এটা 88(6) আছে, এটা 2020 সালে এখান থেকেও প্রশ্নটা আসছে। এরপরে যাব একটু 100 ধারায়। 100 ধারার মূল বক্তব্যই হচ্ছে সার্চ ফর পারসনস রংফুলি কনফাইন্ড, অর্থাৎ অবৈধভাবে কোনো ব্যক্তিকে যদি কেউ আটক করে থাকে তাকে উদ্ধারের জন্য যে প্রক্রিয়া সেটাই হচ্ছে এই 100 ধারা। আপনাদের কাছে যদি বই থাকে এই বই আরেকটু নোট দিবেন, গার্জিয়ানশিপ এন্ড অর্ডস অ্যাক্ট একটা আছে, যদি আপনাদের এই পরীক্ষার জন্য প্রয়োজন হবে না তবু জানার জন্য এখানে নোট দিয়ে রাখবেন একটা, যে এই যে গার্জিয়ানশিপ এন্ড অর্ডস অ্যাক্ট, এই অ্যাক্টের 25 ধারায়, ওই আইনটার 25 ধারায় এই 100 ধারায় ফৌজদারি কার্যবিধির 100 ধারার ইনক্লুডের কথা বলা আছে। অর্থাৎ ধরেন যে মা তার ছেলে মায়ের কাছে আছে, বাবা মামলা করে বলছে যে এই ছেলে আমার, আমি এর অভিভাবকত্ব অর্জন করেছি, এই ছেলেকে আমি অভিভাবক হিসেবে পাবো। মামলা চলছে, মামলা অর্ডস অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্টে চলছে, কিন্তু মা সন্তানটাকে কোর্টে নিয়ে আসেন না, বাবাকে দেখতে দেয় না। বাবা যদি ওই গার্জিয়ানশিপ এন্ড অর্ডস অ্যাক্টের মামলার আন্ডারে ওই 25 ধারার ক্ষমতা বলে কোর্টে 100 ধারার পিটিশন দিয়ে বলে যে এই ফৌজদারি কার্যবিধির 100 ধারা অনুযায়ী ওই সন্তানকে আমাকে উদ্ধার করে কোর্টে নিয়ে আসা হোক, আমি আমার সন্তানকে দেখতে চাই, আমার সন্তানকে জোরপূর্বক ভাবে আটকে রেখেছে, ওই ধারার ক্ষমতা বলে ওই গার্জিয়ানশিপ এন্ড অর্ডস অ্যাক্টের মামলায়ও
100 ধারা প্রয়োগের সুযোগ আছে। সোজা কথায় হচ্ছে 100 ধারার মূল উদ্দেশ্যই হচ্ছে যে কোনো আটককৃত ব্যক্তিকে উদ্ধার করা। এই মামলাগুলো কোথায় হয়ে থাকে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোর্টে হয়ে থাকে। তবে যদি কখনো প্রশ্ন আসে, এভাবে কনফিউজড করবে না, যদি কখনো প্রশ্ন আসে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাহলে অবশ্যই দেখে শুনে উত্তর দিবেন। এখানে কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টেরও কথা বলা আছে বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কথাও বলা আছে। আমি আবারও বলি, কনফিউজিং কোশ্চেন দেবে না, তারপরে যদি দেয় দেখে উত্তর করবেন। তো এই ছিল মোটামুটি, আরো তো অনেক আছে, কিন্তু শেষ করব কিভাবে? বেশি হয়ে যায় নাকি? না স্যার, কন্টিনিউ করেন ইনশাল্লাহ। স্যার আপনি যে বইটাকে এখন ফলো করতেছেন, এই বইটা কি আমরা খুব মানে সহজে পেতে পারি কোথায়? কোনটা? আপনার হাতে যে হ্যান্ড নোট, এটা কি আপনার লিখিত না এমনিতে কোনো বই আকারে কোথাও পাওয়ার সুযোগ আছে? না না, এটা ওই কোন বই না, এটা আমার লিখিত। এগুলো আপনাদের দেই, আপনারা একটু সংগ্রহ রাখবেন। শোনেন, আমারটা কি এটা কনক্লুসিভ? কনক্লুসিভ বলে তথ্য কনক্লুসিভ, বাট রাইট, নোট আমার কাছে সেটাই মনে হচ্ছে। তথ্য কনক্লুসিভ। দু একটা হয়তো প্রিন্টিং এর কারণে, প্রিন্টের কারণে ভুল টুল থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তথ্য তো আমি তো আর বইয়ের বাইরে কোনো কিছু লেখার সুযোগ নেই। আমি কি ফৌজদারি কার্যবিধি বানাতে পারবো বলেন? মন গড়া দুটো কথা লিখতে পারবো? হ্যাঁ, বোঝানোর ক্ষেত্রে দুটো উদাহরণ দেই, একটু মন গড়ায় উদাহরণ দেই বা একটা বানায় উদাহরণ দেই আপনাদের নিয়ে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ফৌজদার কার্যবিধির শব্দ তো আমি চেঞ্জ করতে পারবো না, শব্দ তো তৈরি করতে পারবো না। তো আমরা আর একটু সময় যদি দেই, আপনারা 10 মিনিট যদি সময় দেন, আমরা তাহলে আর একটু আগাবো। সুমন ভাই, স্যার এটা আগান প্লিজ। আর স্যার যদি মনে করেন যে ইউ আর টায়ার্ড, স্যার তাহলে একটা এখানে আচ্ছা, বলবো। হ্যাঁ বলেন। স্যার আমার হাজবেন্ডের বিরুদ্ধে যৌতুক মামলা করছিলাম, বর্তমানে সারি সুমন ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। ওই সরি, ওই হয়ে গেছে, মিউট হয়ে গেছে সবগুলো। আপনি অসুস্থ, একটু ক্লাস সংক্ষিপ্ত নেওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি বলেছি, তারপর আমি এই যে বারবার তো কাশতেছে। হ্যাঁ, তা আমরা নেক্সট ক্লাস কি কালকে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কালকে ক্লাস আছে আপনার। আচ্ছা, অসুবিধা নেই। আপনারা একটু এই যে তল্লাশি সংক্রান্ত থেকে বাকিটুকু দেখে রাখবেন, এবং এখান থেকে হিউজ প্রশ্ন আসছে। এই তল্লাশি থেকে শুরু করে 144-45 আমার নোট দেওয়া আছে, নোটটা একটু পড়ে রাখবেন। এখান থেকে রিটেন এবং প্রিলি উভয় জায়গায় একাধিক প্রশ্ন আসছে, সুতরাং এটুকু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা তৃতীয় লেকচারে ঢুকবো। তৃতীয় লেকচারের নোট যদি কালকে দেওয়া হবে, নেক্সট ক্লাসের আগে আগে ইনশাল্লাহ তৃতীয় লেকচারের নোটশিটটাও পেয়ে যাবেন। এবং আমি যে নোটশিটটা দিচ্ছি, এটা হচ্ছে কি জাস্ট আপনাদের পড়ানোর জন্য এখানে দেওয়া, আপনার বইয়ে তো সবই আছে। আমি আপনাদের একটা সেন্স তৈরি করার চেষ্টা করি, যে আমি যে নোটটা দিচ্ছি, ছোট ছোট একটা শব্দ মনে রাখার চেষ্টা করছি, কোন একটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করছি। আমি কিভাবে মনে রাখি, এই প্রক্রিয়া অনুযায়ী এটা দেওয়া মাত্র। এটাই যে একদম কনক্লুসিভ এমন না। আপনারা এটাকে ভিত্তি হিসেবে ধরে আরো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তৈরি করতে পারেন। একটু নোট করবেন, একটু লিখবেন। যারা শুধুমাত্র এই কাজেই ব্যস্ত, যে অন্য কোনো চাকরি নেই বা অন্য কোনো জব করেন না, আপনাদের টার্গেট হচ্ছে এটা, সেক্ষেত্রে একটু পরিশ্রম করেন, তাহলে ভালো করবেন ইনশাআল্লাহ। তাই আর কেউ কিছু বলবেন আর? ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু রাজ ভাই, আলাইকুম। তাহলে না কালকে স্যার, আজকের মতো বলা নাই স্যার, যেহেতু আপনি অসুস্থ স্যার। ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। কালকে যা কিছু আছে ইনশাল্লাহ কালকে আমরা শুরু করবো। হ্যাঁ, স্যার মশলা দিয়ে গরম পানি করে খাইলে মনে হয় একটু আপনি মানে সুস্থ বোধ করবেন। চলছে পরিবারের সবাই এই সিজনাল অ্যাটাক, তো পরিবারের সবাই একই অবস্থা, সবাই একই অবস্থা। আল্লাহ ভরসা। হ্যাঁ, দোয়ারা এখানে।